ভার্সিটির বড় ক্যাম্পাসে হাঁটু গেড়ে ফুল হাতে নিয়ে তের সামনে বসে আছে বোগাম। তের থেকে 2 বছরের সিনিয়র সে। তে পড়েছে মহা মুশকিলে। অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে, এমনকি বোগামের বন্ধুরা তেকে উদ্দেশ্য করে বলছে যেন সে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। ভালোবাসিতে রানী করে রাখবো তোমাকে যদি রাজি হয়ে যাও। তে বিরক্তিতে মাথাটা অন্যদিকে ঘুরালো। তা দেখে বোগাম আবার বলে ওঠে, চিন্তা নেই, বেডেও অনেক মজা দিব। তে আর সহ্য করতে পারলো না, বোগামকে টেনে তুলে গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, ভালোবাসা কি বেড অবধি? এই কুপ্রস্তাবের জন্য আপনাকে পুলিশে দেওয়া উচিত বোগাম ভাই। কথাগুলো অত্যন্ত রাগের বশে বলেই বোগামের মুখে থুতু ছিটিয়ে দিল তে। ভার্সিটির সকলে বেশ অবাক, যে মেয়ে কিনা দুষ্টামি ছাড়া কখনো কারোর সঙ্গে এখনো অব্দি উচ্চস্বরে কথা বলেনি, সে কিনা এই কাজ করলো। তবে অনেকে তের করা কাজকে ভালো বলে আখ্যায়িত করলো। বোগামের জন্য এটাই প্রয়োজন ছিল। ছেলেটা ভীষণ উগ্র স্বভাবের, এক প্রকার আধিপত্য খাটায় সে ক্যাম্পাসে। বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান হলে যা হয় আর কি। তে বোগামের ঘটনার 3 মাস পর। বুইড়া নামর বাচ্চা, কোথায় তুই? চোখের মাথা খেলি নাকি বুড়ি বেটি? আমি তো এখানেই বসে আছি, কি বলবি বল। তুই যে মেয়েটাকে না জানিয়ে বিয়ে ঠিক করলি, পরে যদি তোর মেয়ে রাজি না হয় তখন কি হবে? মেয়ে রাজি না হলে মেয়ের মা রাজি হবে। রাজি না হয়ে কোথায় যাবে? তাছাড়া তোমার ওই মেয়ে জামাই বাবাজির ছবি দেখি আলহামদুলিল্লাহ কবুল বলে দিবে 3 বারের জায়গায় 7 বার। যদি তোর কথা না ফলে রে বুইড়া নামু, তাহলে তোর টাকলা মাথাটা আমি ফাটিয়ে দিব, বলে দিলাম। তে ভার্সিটি থেকে বাড়িতে এসেই ব্যাগ জুতা এলোমেলো করে ফেলে গোসলে ঢুকেছে। প্রায় ঘন্টাখানেক গোসল শেষে আয়নার সামনে দাঁড়িয়ে 1 ডজন চুড়ি পরে গান ধরলো। হাতে চুড়ি ছমছম বাজে, বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে, তাকে না পাওয়ার কারণে। লা 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 লা, লা 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 লা। তার গানের মাঝেই দরজাতে কড়া নাড়লো কেউ। উফ, শান্তিতে একটু গানও গাইতে পারি না, ধুর ভালো লাগে না। তে দরজা খুলে দিতেই জিন তড়িঘড়ি করে ঘরে ঢুকে বলল, তোরা যে আমি নিচে থেকে ডাকলাম উত্তর দিলি না কেন? বাপের মতো কি তুইও নিজের কাঁটা খেয়ে বসে আছিস? তুই আবার সেই ভয়ঙ্কর কান্নাটা শুরু করলি? তোকে না করেছি না এইভাবে কান্না করতে? তাছাড়া এখন কি আমি তোকে মেরেছি? কান্না যে করছিস? থাম বলছি, না হয় সত্যি সত্যি মেরে ভয়ঙ্কর চেহারা বানিয়ে দিব। জিনের কথা শুনে তে চুপ হয়ে গেল। সে জানে তার মা যা বলে তাই করে। এই ভয়ঙ্কর থাবার হাত থেকে তার নিজের বাবাও নিজেকে আজ অব্দি রক্ষা করতে পারেনি। সে তো তার সামনে পোড়া মাছ। আম্মু, তোমার জন্য টিটি ব্র্যান্ডের দামি একটা মেকআপ এনেছি, সেটা ব্যবহার করলে তুমি সুন্দরের থেকে বান্ধব না, মানে সুন্দর হয়ে যাবে, কেউ তোমার পাশে দাঁড়াতেই পারবে না। ওরে আমার কলিজার টুকরা রে, আমার সুন্দর মুখের কত খেয়াল রাখে। এই খুশিতে ইচ্ছে করছে তোকে মরিচ ভর্তা দিয়ে ভাত খাওয়াই আম্মা জান। থাক আম্মু, আমার এত ভালোবাসা লাগবে না, আমি ডাল ভাত খেয়েই চালিয়ে নিব। আচ্ছা শোন, যা বলতে এসেছিলাম, তোর আব্বাজান তোর বিয়ের জন্য একটা ছেলে রেখেছে। আমি এখন বিয়ে করব না, আমার মাত্র 20 বছর বয়স। তে আর কিছু বলতে পারলো না। তার আগেই জিনতের মুখের সামনে একটা সুদর্শন ছেলের জিম করা বডি সহ ছবি দেখালো। সাথে সাথে তের কথা পাল্টে যায়। বয়স তো একটা সংখ্যা মাত্র, ওইটা ব্যাপার না। কখন কবুল বলতে হবে, কয়বার বলতে হবে, আর কোথায় সই করতে হবে আম্মু, এখনই কাগজ কলম আনো, আমি চোখ বন্ধ করে নিজের নাম লিখে দিব। গেল রে গেল, আমার মেয়েটা আমার মতো পিছলা খেয়ে গেল। নামজিন প্রচন্ড খুশি, তাদের মেয়ে বিয়েতে রাজি হয়েছে। নামজিন হচ্ছে কিম ইন্ডাস্ট্রির মালিক, তাদের একমাত্র মেয়ে তে, যার সঙ্গে জিওন ইন্ডাস্ট্রির মালিক কাই সাহেবের বড় পুত্র জঙ্কুকের বিয়ে ঠিক হয়েছে। তে আর জঙ্কুকের দিনকাল ভালোই যাচ্ছে। 6 মাস পর তাদের বিয়ে হবে। যদিও জঙ্কুক প্রথমে বিয়ে করবে না বলে জেদ ধরেছিল, তবে তের ছবি দেখে এক দেখায় তের জন্য পাগল হয়ে গেছে। কথা ছিল বড় করে আংটি বদল হবে, কেননা তারা সমাজের নামি দামি লোক। তবে কাজের সূত্রে জঙ্কুক বিদেশে যাওয়ার কারণে আপাতত কাই সাহেব এসে তেকে আংটি পরিয়ে গেছে, মানে তে আর জঙ্কুকের আংটি বদল সরাসরি হয়নি। জঙ্কুক বিদেশে বসে মোবাইলে তের ছবি দেখে বলে, ইস, আমার বউটা কত সুন্দর, একদম বাচ্চা। ইচ্ছে করছে ওর লাল টমেটোর মতো গাল দুইটা টিপে দিতে। কবে যে দেশে ফিরে যাব, আফসোস। ভাইজান, আমাদের বাড়ির একটা নিয়ম আছে, আংটি পরানোর পর হবু বউকে স্বামীর বাড়িতে এসে থাকতে হয়। যদি তে মামুনিকে আমাদের বাড়িতে আসতে দেন তাহলে নিয়মটা পালন করতে পারবো। সমস্যা নেই, জামাই বাবা যেহেতু বাড়িতে নেই, তে আম্মাজান থাকুক কিছুদিন ওই বাড়িতে। ধন্যবাদ ভাইজান। এরপর তে জিয়ন মঞ্জিলে পা রাখার সাথে সাথে তার সামনে উপস্থিত হয় জঙ্কুকের মা লিসা। তিনি তেকে দেখে মুখ বাঁকিয়ে বলল, এটা কি ধরনের জামা পরেছো? প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছো, কোথায় একটু ফ্যান্সি জামা কাপড় পরে আসবে, তা না করে কি জঘন্য কালারের 3 পিস পরে এসেছো। লিসার কথায় তে একটু চমকায়।
পর মুহূর্তে ভাবে শাশুড়ি তার থেকে ডাবল মডার্ন। তে ভেবেছিল আজকে একটু সুশীল জামা পরলে শ্বশুর বাড়িতে একটা গড়িমেজ হয়ে থাকবে, কিন্তু তের আশায় সেগুড়ে বালি। তো যাই হোক, তে ভেতরে এসে বসতেই একটা মেয়ে তার জন্য বেশ কিছু নাস্তা এনে টি টেবিলের উপর রাখলো। তে সেদিকে পাত্তা না দিয়ে নিজের শ্বশুর বাড়ি দেখতে লাগলো। তে বয়সে বড় হলেও স্বভাবে এখনো বাচ্চামা স্বভাবটা রয়েছে। আল্লাহ গো আল্লাহ, জামাইয়ের মতো জামাইয়ের বাড়িটাও কি সুন্দর। মন তো চাচ্ছে জামাইয়ের সাথে সাথে বাড়িটাকেও কাবিন হিসেবে লিখে নিজে করে নেই। তের ভাবনার মাঝেই সেখানে তের শ্বশুর কাই এবং জঙ্কুক এসে হাজির হয়। আরে তে মামুনি যে, তা কখন এলে? এই তো শ্বশুর দেখ, 10 মিনিট হবে এসেছি। মাত্রই শাশুড়ি মামার সাথে কথা বলে সোফাতে বসলাম। আমি তো ভাবছি তুমি আরো কয়েকদিন পরে আসবা। তো যাই হোক, আসো পরিচয় করিয়ে দেই। এ হচ্ছে তোমার শ্বশুর দেখ, পরিচয় করাতে হবে না, আমি জানি উনি হচ্ছে আমার জামাই। এই যা, কি বলি, লজ্জার ব্যাপার। বলার সময় যখন লজ্জা পাওনি, এখন আর ঢং করা লাগবে না। মেয়ে হয়েছে আর ঢং করবো না, এটা কি হতে পারে শাশুড়ি মম? আচ্ছা বাদ দিন এসব কথা। শ্বশুর দেখ, আমার জামাইরা বিদেশে ছিল, কখন এলো? আর আমার বাবা মা জানালো না কেন? আসলে ও আজকে এসেছে, এখনো কাউকে জানানো হয়নি। বুঝোই তো, বিদেশ থেকে আসলে লোকজন কিভাবে পিছনে পড়ে যায় ক্ষতি করতে। তুমিও কিন্তু তোমার বাবা মাকে জানিও না, ওনাদের জন্য সারপ্রাইজ থাকবে এটা। আচ্ছা শ্বশুর দেখ, শোনো মেয়ে, আমার ছেলেকে নিয়ে এত আদিক্ষেত করতে এসো না, অসহ্য লাগে যত সব। শাশুড়ি মাম, আমি জানি আপনি শ্বশুর ড্যাডকে এভাবে বলতে পারছেন না বলে জ্বলছেন, বুঝি তো আমি। তবে নো টেনশন, আমি আছি না, শিখিয়ে দিব আপনাকে শাশুড়ি মাম। তেরবেলা কথাটা লিসা হজম করতে পারলো না, তাই নিজের রুমে চলে গেল। তার পিছু পিছু কাইও ছুটলো। জঙ্কুক এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ড দেখছিল, কিছু বলেনি। সে চুপচাপ সোফায় গিয়ে বসে হাতের কাছে টেবিলে রাখা পানির গ্লাস থেকে পানি খেতে লাগলো। জঙ্কুকের পানি খাওয়ার স্টাইল দেখে তে আরেক দফায় টাসকি খেলো। বাবা গো বাবা, আমার জামাইটা কত সুন্দর করে পানি খায়। মন তো চাচ্ছে এই বেটাকে সারাদিন নিজের কোলে বসিয়ে রেখে ইচ্ছে মতো পানি খাওয়াই আর দেখি। তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জঙ্কুক চোখের ইশারা ইঙ্গিত করে বোঝালো কি সমস্যা। তবুও তে পলক না ফেলে তাকিয়ে আছে তার দিকে। ওগো, আপনি এত সুন্দর কেন? কেন, আমি সুন্দর হওয়াতে কি তোমার অ্যালার্জি হচ্ছে নাকি জানেমান? হচ্ছে তো, তবে অ্যালার্জি না, হিংসে। কিসের জন্য হিংসা হচ্ছে? আমার হিংসে হচ্ছে এটা ভেবে, আমি যখন আপনাকে নিয়ে বাইরে বের হব, তখন তো শাকচুন্নিগুলো আপনার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। আহারে, জানেমানটা কত চিন্তা করে আমাকে নিয়ে। শোনো না, আমি তো বাহির থেকে এসেছি, একটু ফ্রেশ হওয়া লাগবে। হ্যাঁ যান ফ্রেশ হতে, আমি ততক্ষণে বাড়িটা ঘুরে দেখি। আর হ্যাঁ, জলদি আসবেন কিন্তু। ওকে জানেমান, তাহলে তুমি এখানে বসো, আমি আসছি। এরপর জঙ্কুক চলে যায় ফ্রেশ হতে, আর তে পুরো বাড়ি ঘুরে চলে আসে রান্নাঘরের দিকে। আরে তুমি তো সেই মেয়েটা যে আমাকে নাস্তা দিয়ে এসেছিলে, তোমার নাম কি? আমার নাম জিমিন। তোমার মতোই সুন্দর তোমার নামটা। শরীরের রং, চেহারা আর নাম সুন্দর হলেই হয় না, ভাগ্যও সুন্দর হতে হয়। তুমি কি এবারের কাজের মেয়ে? আমার ব্যাপারে তোমাকে বলা হয়নি কিছু, তাই না? আমাকে শুধু আমার জামাইয়ের সম্পর্কেই বলা হয়েছে, তাই আমি তোমাকে চিনতে পারিনি। কে তুমি? আচ্ছা সমস্যা নেই, আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি। আমি হচ্ছি তোমার জামাইয়ের ছোট বোন। তার মানে বলতে গেলে তুমি এই বাড়ির প্রিন্সেস। এই আর কি, রান্নাঘরের প্রিন্সেস। যাই হোক, বাদ দাও এইসব কথা, মা দেখতে পেলে আবার বকা দিবে। জিমিনতে কথা বলছিল, তখনই সেখানে জঙ্কুক এসে জিমিনকে পেছন থেকে জড়িয়ে ধরে। জানেমান? ভাইয়া আমি জিমি, তে ভাবি নই। ও সরি জিমিন, বুঝতে পারিনি। ভাইয়া, এরপর থেকে আমাকে আর এভাবে ধরবে না। রাগ করেছিস? তোমার ছোঁয়া তো ব্যাটার ছিল ভাইয়া। আমিও তো এমনটাই দেখলাম। এটা তো আপন ভাই বোনের মধ্যে কখনোই সম্ভব না। জঙ্কুক এমনটা কেন করলো? এমন সময় সুগার ডাক পড়ে। জিমিন, আয় জিমিন, কই তুই? তাড়াতাড়ি এদিকে আয়। জিমিন ডাক শুনে দৌড়ে চলে আসে তার মেজো ভাই সুগার রুমে। এই বেলায় নিশ্চয়ই ভীষণ রেগে আছে, নয়তো এত জোরে চিৎকার করার মতো মানুষ তো নয় সুগা ভাই। জি সুগা ভাই বলেন। আমি জানি তোর ভাই লাগিয়ে, এটা আমি বালা করেই জানি। কথায় কথায় এত বাই বাই করবি না, কানের পোকাগুলো লুঙ্গি ডান্স মারে। যাই হোক, যেটার লেগে ডাকছি, বাড়ির মধ্যে কি সাবানের অকাল পড়ছে? জামা কাপড়ের মধ্যে এত আবর্জনা থাকে কেন? আমি তো ঠিক মতোই পরিষ্কার করেছিলাম সুগা ভাই। তাইলে কি আমি মিছা কথা কইছি? আমি তো সেটা বলিনি। শোন, আজকের পর থেকে তুই আমার জামা কাপড় ধরবি না। কেন ভাইয়া, কি হয়েছে? ময়লা হাত দিয়ে দিলে আরো ময়লা করে দেস। তাছাড়া পেঁয়াজ মশলার গন্ধ আইয়ে। আজকে থেকে আমার কাপড় আমিই দুমু। সুগার চিৎকার শুনে লিসা এসে হাজির হয় সুগার রুমে। একটা কাজ যদি ঠিক মতো করতে পারতি, তাহলে মনটাকে শান্তি দিতে পারতাম। মা আমি তো চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। তোর কারণে আমার ছেলেকে প্রতিদিন অপরিষ্কার আর দুর্গন্ধযুক্ত কাপড় পরে বের হতে হয়। ওর জামা কাপড় তুই একবারের জায়গায় 10 বার পরিষ্কার করবি, এটাই শেষ কথা। ঠিক আছে মা। জিমিনের বালা করতে গিয়ে আরো মন্দ করে লাইলাম। দূর, ফাটা কপাল আমার, কোনো কাজ ঠিক মতো করতেই পারি না। জিমিন নিচার থেকে কথা শুনে নিচে আসতেই তে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো জিমি, তুমি কি ওনার সৎ মেয়ে নাকি?
কি বলছো তে? সৎ মেয়ে হতে যাবে কেন? জিমিন ভুল করেছে, তাই আম্মু বকা দিয়েছে। শাসন না করলে শিখবে কিভাবে? আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক আছি। তোমরা বাইরে থেকে একটু ঘুরে আসো, ভালো লাগবে। জিমিন ঠিক বলেছে জানেমান। চলো কোথাও থেকে ঘুরে আসি। যেতে পারি যদি তুমি আমাকে ফুচকা, হাওয়াই মিঠাই, চকলেট, আইসক্রিম খাওয়াও। তুমি চাইলে তোমাকে তো আমি অনেক কিছু খাওয়াতেই পারি জানেমান, কিন্তু সমস্যা হচ্ছে তুমি তো খেতে চাইবে না। কি এমন খাওয়াবে যে খেতে চাইবো না? মজা করেছি জানেমান, চলো ঘুরে আসি। জিমিন, তুমি আমাদের সাথে চলো। আমার কাজ আছে ভাবি, তোমরা যাও, আমি অন্য কোনো দিন যাবো, যেমন তোমার ইচ্ছা। এরপর তে আর জাঙ্কুক ঘুরতে বের হয়। জাঙ্কুক বাসা থেকে বের হওয়ার আগে মাস্ক পরে বের হয়েছে। তে ভেবেছে সূর্যের আলো থেকে নিজের সুন্দর চেহারাটাকে বাঁচাতে জাঙ্কুক এমনটা করেছে, তাই সে এটা নিয়ে বেশি মাথা ঘামায় না। অনেকটা রাস্তা হাঁটার পর তে একটা ফুচকার দোকান দেখে বলল, আমি ফুচকা খাবো। বাইরের বাজে জিনিস খেলে তোমার পেটে সমস্যা হবে জানেমান, খেতে হবে না এসব। হবে না, আমি ফুচকা খাবো বলেছি মানে খাবোই। তে জেদি বাচ্চাদের মতো করতে থাকায় জাঙ্কুক রাজি হয়ে যায়। যতই হোক তার জানেমান বলে কথা। জানেমান, কান্না করো না, তোমার জন্য আমি যে কারো যান নিতে পারি। আর এটা তো সামান্য ফুচকা, কিনে দিচ্ছি, কান্না থামাও জানেমান। আমার কিউট জামাইটা কত ভালো, আমি যা বলি তাই শুনে। তোমাকে আলাবো জামাই। এরপর জাঙ্কুক ফুচকার অর্ডার দিয়ে তেকে নিয়ে একটা টেবিলে বসলো। জানেমান, ওইটা দিবা? ওইটা একটা হলেই হবে, বেশি লাগবে না। কি দেবার কথা বলছেন আপনি? ওই যে তোমার পাশে অনেকগুলো পানির বোতল রাখা আছে, ওইখান থেকে একটা দাও। ও আচ্ছা, নাম বললেই তো হয়। যেভাবে ওটা ওটা বলছেন কিভাবে বুঝবো পানির বোতলের কথা বলছেন? বুঝতে পেরেছি, বউটা আমার এখনো ছোটই আছে, আগে বড় করতে হবে। এরপর জাঙ্কুক আর তে ঘোরাঘুরি শেষ করে তেদের বাসায় আসে। কি ব্যাপার জাঙ্কুক বাবা, তুমি এখানে? তুমি না বিদেশে ছিলে? উপস, সরি, ভুলেই তো গিয়েছিলাম। শ্বশুর ড্যাড তো বলেছিল এটাকে সিক্রেট রাখতে, আমি তো সারপ্রাইজটা নষ্ট করে দিলাম। কিসের সিক্রেট আর কিসের সারপ্রাইজ? ও তুমি বুঝবে না মা, বাবা কোথায়? তোর বাবা বাহিরে গেছে। তাহলে তুমি বাবাকে বলো না, বাবার জন্য সারপ্রাইজ থাকবে এটা, ওকে? জানি না বাপু, তোদের মাথায় কি সব চলে। এখন জামাই বাবাকে নিয়ে তোর রুমে যা। চলো জামাই আমার সাথে, তোমাকে আজকে আমাদের বাড়িটা দেখাবো। শুধুই কি বাড়ি দেখাবা জানেমান, আর কিছু দেখাবা না? দেখাবো তো, আমার কিউট পিঙ্কিশ পিঙ্কিশ রুমটা, যা দেখলে তুমি অজ্ঞান হয়ে যাবে। তোমাকে দেখতে দেখতে আমি যে দিনে কতবার অজ্ঞান হচ্ছি সেটা তো দেখো না। কিছু বললে? চলো তোমাদের বাড়িটা দেখি। হ্যাঁ চলো, বাড়িটা ঘুরে দেখাই। তে জাঙ্কুককে সারা বাড়ি ঘুরে দেখালো। কিছুক্ষণ পর জিন থেকে নিচে ডাকে, তা জাঙ্কুক বাবা, বাড়ি কেমন লাগলো তোমার? আপনাদের বাড়িটা সত্যিই খুব সুন্দর শাশুড়ি আম্মা, তবে বাড়ির থেকে বেশি সুন্দর আপনার মেয়ে, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। দেখো বাবা, এখনো তোমাদের পুরো বিয়ে হয়নি, তাই যখন তখন পুরো কথা যেখানে সেখানে বলবে না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। সরি শাশুড়ি আম্মা, বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। জাঙ্কুক খাওয়া দাওয়া শেষ করে নিজের বাড়িতে চলে যায়। নামজুন বাড়িতে না থাকায় তার সাথে জাঙ্কুকের দেখা হয় না। জাঙ্কুককে কেমন লাগলো তোর? আম্মু গো, কি বলবো তোমাকে, আমার জামাই তো জামাই না, একেবারে রসগোল্লা, মন চায় একেবারে খেয়ে ফেলি। উষ্টা না খাইতে চাইলে নির্লজ্জের মতো কথা বলা বন্ধ কর, এখনো জামাই হয়নি। সরি আম্মু, 20 বছর ধরে সিঙ্গেল থাকতে থাকতে মুখের জবানটা একটু লাগামহীন হয়ে গেছে। তোমার বাপের সংসার করতে করতে আমার হাত লাগামহীন হয়ে যাচ্ছে দিন দিন। কোথায় কখন কার পিঠে ঝাড়ুর বাড়ি পড়ে বলা যায় না। তোমার হাতে লাগাম লাগাও মা, 2 দিন পর তো আমি এই বাড়ি থেকে চলে যাব, তখন তোমার কি হবে? যাই বলিস না কেন, আমার কেন জানি মনে হচ্ছে কোথাও গন্ডগোল আছে। সব ঠিক আছে আম্মু, চিন্তা করো না। এরপর দিন চলে যায় রান্নাঘরে, আর তে চলে আসে নিজের রুমে। অচেনা নাম্বার থেকে কে কল করছে? আসসালামু আলাইকুম, কে বলছেন? জানেমান, আমি জেকে। কে যে কে? আরে যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। ওর নাম তো জঙ্কুক, যে কে না? জেকে জাঙ্কুকের শর্ট ফর্ম। ও আচ্ছা, তাই বলুন। তো বাড়িতে চলে গেলেন এত তাড়াতাড়ি? জানো জানেমান, আজকে তোমার সাথে থাকার ইচ্ছে ছিল, তুমি তো একবারও থাকতে বললে না। আপনি আমাকে আগে বলবেন না? আমার পিঙ্কিশ পিঙ্কিশ রুমটা আপনার পছন্দ হয়েছে, তাহলে ধরে বেঁধে হলেও রেখে দিতাম আপনাকে। তোমাকে সব শিখিয়ে দিতে হয় কেন জানেমান? কাউকে কিন্তু আমাকে মনে করে দিয়ে দিও। কি দিব আপনাকে? কল দিয়ে গুড মর্নিং কিস দিবা, এখন একটা গুড নাইট কিস দাও না জানেমান। যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? বলে তে লজ্জায় কল কেটে দেয়। কিন্তু এর ঠিক 10 মিনিট পর তের ফোনে আরেকটা কল আসে। এখন আবার কে ফোন দেয়? হ্যালো, কে? আমি জাঙ্কুক। একটু আগেই তো কথা হলো, এখন আবার কেন কল দিয়েছেন? কি বলো? আমি তো এই প্রথম তোমাকে কল দিলাম। আরে মিথ্যে বলে লাভ নেই, জানি তো আমি অনেক সুন্দর, তাই আমাকে ছাড়া আপনার ভালো লাগছে না, তাই না? জানি না তুমি কেন বলছো আমি মিথ্যে কথা বলছি, তবে এটা সত্যি, আমি তোমাকে অনেক মিস করছি। কালই দেখা করব, আর মিস করা লাগবে না, এখন ঘুমান তো, আমার ঘুম পেয়েছে। আচ্ছা ঘুমাও, গুড নাইট।
তে কল কেটে বিছানায় ঝাঁপিয়ে পড়ে ঘুমের দেশে পাড়ি দিল। কিন্তু জঙ্কুক তো কিছুতে হিসেব মিলাতে পারছে না। আমার কি শর্ট টাইম মেমোরি লসের রোগ হলো নাকি? পরের দিন সকালবেলা নামজনের ডাকাডাকিতে তের ঘুম ভাঙে। তে ফ্রেশ হয়ে নিচে আসার পর নামজন বলল, তে আম্মা জান, দেখো তোমার জন্য আমি কি এনেছি। ডং দেখলে বাঁচি না, বুইরা নামুর বাচ্চা। মেয়েটা জন্ম নেওয়ার পর থেকে সব ভালোবাসা শুধু মেয়ের জন্যই। জিন নামক একটা মানুষ যে এই বাড়িতে আছে তা কি তোর চোখে পড়ে? সকাল হতে না হতেই শুরু হয়ে গেছে এই ঝগড়া, একটা মহিলার ঝগড়া। এই বুইরা নামুর বাচ্চা, আমার কি পাশের বাড়ির ঝগড়াটে প্রতিবেশী মনে হয় তোর? তা নয় তো কি, পাশের বাড়ির প্রতিবেশীর থেকেও তোমার ঝগড়ার স্পিড অনেক বেশি। আজকে তোর 12টা আমি বাজাবো, তুই শুধু রুমে আয়। জিন ও নামজন ঝগড়া করছে। এমন সময় জিনের মুখের সামনে একজন একটা আইসক্রিম দিয়ে বলল, আরে সুন্দরী জিন ডার্লিং, রেগে আছো কেন? তোমার এই সুন্দর চেহারাটা রাগের জন্য বানানো হয়নি, হাসার জন্য বানানো হয়েছে। সারাদিন 32 পাটি দাঁত বের করে হাসবে আর আমি দেখবো না, মানে নিব্বারেম দেখবে। তোর আইসক্রিমের গুষ্টি মারি। এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়াই কি আমাকে মারতে চাস নাকি তুই? জাউরার করে জাউরা লুচ্চা কোথাকার। ওই বুড়ির ঘরে বুড়ি আলেক কি? আমার বাপ তোর মার সাথে কি এমন জাউরামি করছে যে তুই আমাকে জাউরার ঘরে জাউরা বলিস? শুধু জাউরাটাই শুনছস? লুচ্চাও তো বলছি, ওইটা শুনিসনি? তোর সাথে আমি কি এমন লুচ্চামি করেছি যে তুই আমাকে লুচ্চা বলিস? তে মামুনি, আমার ব্যাগগুলো একটু গাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করো তো, আমি আবার আমেরিকা চলে যাই। যা বুইরা যা, এবার গেলে আর ফিরে আসবি না। আমি চলে গেলে তোদের প্রেম করতে সুবিধা হবে, তাই না বুড়ি বেটি? যা, আমি আর আসবই না, থাক তোরা সুখে। দেখেছিস নিব্বারেম, এই বুড়ি কিভাবে ভাইকে ভাইয়ের থেকে আলাদা করে দিতে চাচ্ছে? হ্যাঁ, সবই তো দেখেছি আমি, তাই তো চলে যেতে চাচ্ছি। হ্যাঁ আফসোস নিব্বারেম, তুই চলে যাবি সোজা দরজা দিয়ে বের হয়ে যা, এত কথা কেন বলিস? একই বলে ঘরের শত্রু বিভীষণ। আর তুই হলি ঘসিটি বেগম, আর আমি হলাম হতবাগা সিরাজউদ্দৌলা। থামবে তোমরা? আর কত ঝগড়া করবে? আম্মু অন্তত তুমি থামো। ওই দেখো মির্জাফরের বংশধর বলে কি? ওই বুড়ি, তুই মির্জাফর, তোর মা মির্জাফর, তোর 14 গোষ্ঠী মির্জাফর। ভালো হবে না যে হোক, মুখটা বন্ধ করো, না হলে কিন্তু মুখের মধ্যে খুন্তির ছাকা দিয়ে দেবো। হয়েছে, আর ঝগড়া করতে হবে না, তোমাদের জন্য অনেক কিছু এনেছি, সবাই ভাগ করতে বসে পড়ো। আজকে সুগা একটু নায়ক নায়ক লুক দিয়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামছে। সুগার এমন নায়ক মার্কা লুক দেখে জিমিন আনমনে গেয়ে ওঠে, বন্ধু হাতটা যখন যায় পিছন ফিরা ফিরা চায়, দেখলে তারে মনের ভিতর দোতারা বাজায়। বন্ধুর মাথায় বাবরি চুল দেখলে লাগে বিউটিফুল, রঙে ঢঙ্গে রহিম সে আমারে নাচায়। ছি জিমিন ছি, তোর মায়ের পেটের ভাই লাগে সে, তাকে নিয়ে এসব চিন্তা ভাবনা করতে তোর বিবেকে একটুও বাঁধলো না? এত সিসি করিস না। আমি গায়ের মধ্যে লাখ টাকার পারফিউম দিছি, গু মাখি নাই যে এত সিসি করা লাগবো। আমি আপনাকে নিয়ে যা চিন্তা ভাবনা করেছি তাতে ছি ছি বললেও কম হবে সুকা ভাই। আমি জানি না তুই আমারে নিয়ে কি ভাবছস বা কি চিন্তা করস, তবে যা করছস এর থেকে বেশি করবি। জায়গা। এই সুগা বিলাইয়ের বাচ্চা কি আসলে আমার মায়ের পেটের ভাই নাকি অন্য কিছু? কেটে গেল কয়েকদিন। আজকে তেও জঙ্কুক দেখা করতে এসেছে। তুমি আমাকে কতটুকু ভালোবাসো জেকে? কতটা ভালোবাসলে তুমি খুশি হবে জানেমান? ঠিক ততটা, যতটা ভালোবাসলে আর ভালোবাসা যায় না। আমি তোমাকে সীমাহীন ভালোবাসি। তোমার ভালোবাসার সীমানায় যেন অন্য কোনো নারী ঢুকতে না পারে। তুমি আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ, নিজের থেকেও বেশি। তাহলে চোখ বন্ধ করো। জঙ্কুকের কথায় তে সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। জঙ্কুক এক মুহূর্ত দেরি না করে তের মুখে তরল পদার্থ জাতীয় কিছু একটা ছুঁড়ে মারে, যার ফলে তের মুখে অসম্ভব জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তে ছটফট করে বলে ওঠে, তুমি আমার মুখে কি দিলে জেকে? আমার মুখ জ্বলছে কেন? তের আর্তনাদ দেখে জঙ্কুক হাসতে থাকে। তে পানি পানি করে চিৎকার করে। তার চিৎকারে মানুষ আসা দেখে জঙ্কুক তাকে রেখে চলে যায়। তাকে হাসপাতালে নেওয়া হয়। তের ফোন থেকে নামজন সাহেবের কাছে কেউ একজন কল করে খবরটা জানায়। তারাও চলে আসে হাসপাতালে। ডাক্তার, কি সমস্যা হয়েছে আমার মেয়ের? দেখুন নামজুন সাহেব, এখনো কিছু বলতে পারছি না, তবে আপনার মেয়ের মুখে কেউ অ্যাসিড নিক্ষেপ করেছে। এটার কারণে আপনাদের মেয়ের পুরো চেহারা নষ্ট হয়ে যেতে পারে। ওগো উনি এসব কি বলছে? আমার মেয়ে কিছু হলে আমি বাঁচবো না। ওনাকে বলো না আমার মেয়েকে ঠিক করে দিতে। জিনু, কান্না করো না, ডাক্তার দেখছে তো, তাছাড়া আমরা আছি না, দেখবে তে আম্মাজান ঠিক সুস্থ হয়ে যাবে। প্রায় 5 ঘন্টা পর তার জ্ঞান ফিরে এবং সে তার চেহারায় হাত দিয়ে দেখে কি হয়েছে, তবে বুঝতে পারে না। তের সামনে আয়না রাখতেই তে চিৎকার করে মুখের সামনে হাত রেখে বলে, না না না, এটা আমি না, এটা আমি কিছুতেই হতে পারি না। আপনি নিজেকে শান্ত করুন মিস্টে, আমি জানি এটা মেনে নেওয়া খুবই কষ্টকর, তবে আমাদের কিছু করার নেই। আম্মাজান, তুমি শুধু বলো কি করেছে এসব।
একবার নামটা বলো। আমি তাদের কাউকে ছাড়বো না, কাউকে না। তে মাই প্রিন্সেস, একবার শুধু নামটা বলো চাচ্চুকে। ওর কলিজা ছিঁড়ে আগুনে পুরাবো। সবাই চলে যাও, কেউ আমাকে দেখবে না। চলে যাও সবাই। আপনারা আমার সাথে চলুন। তের বাড়ির সবাই ডাক্তারের পিছু পিছু ওনার কেবিনে গেল। বসুন আপনারা। কি বুঝলেন? আমার মেয়ের চেহারা কি ঠিক হবে? দেখুন, মিস্টের প্রায় 90% চেহারা নষ্ট হয়ে গেছে। যদি চেহারা ঠিক করতে চান তাহলে প্লাস্টিক সার্জারি ছাড়া অন্য উপায় নেই, নয়তো এইভাবেই থাকতে হবে। আমি মনে করি তেমামুনিকে বিদেশে পাঠিয়ে দিন চিকিৎসার জন্য, কারণ বাংলাদেশের সমাধান থাকলেও তেমামুনির অবস্থা এখন করুন। এই ক্ষেত্রে আপনি কোন দেশ সাজেস্ট করছেন? দেখুন জয়হব সাহেব, অনেক দেশেই এর সমাধান আছে, তবে আমি মনে করি সাউথ কোরিয়া গেলে বেশি ভালো হয়। সেখানে দক্ষ সার্জন আছে এবং তারা তার কন্ডিশন ভালো করে বুঝবে। আনুমানিক কতদিন লাগতে পারে এটা তো বলতে পারছি না, তবে তেমামুনিকে যত তাড়াতাড়ি পাঠাবেন ততই ভালো, কারণ বেশি দিন হলে সমস্যা বাড়বে। ঠিক আছে। হাসপাতাল থেকে প্রথমে তে বাড়িতে আসতে চাচ্ছিল না। অনেক বোঝানোর পর বাসায় আনা হয়েছে তাকে। তে বাসায় আসার পর নিজের রুমের সব আয়না ভেঙে ফেলেছে, কারণ যতবার আয়নায় নিজের চেহারা দেখে ততবারই চিৎকার করে উঠেছে, তাই না পেরে আয়না ভেঙে ফেলেছে। ভালোবাসার কি দারুণ উপহার দিল সে আমায়। হোয়াট আ সারপ্রাইজ তে। জীবনে এত বড় একটা গিফট পাওয়ার পর তো তোর মরে যাওয়া উচিত। বেঁচে থেকে কি করবি? মরে যা তুই। কথাগুলো বিড়বিড় করতে করতে ফ্যানের সঙ্গে একটা ওড়না বাঁধলতে সে সময় জেহব তের রুমের পাশ দিয়ে যাচ্ছিল। জেহব থেকে নিচে নামিয়ে এনে বুকে জড়িয়ে ধরে বলল, তোমাকে বাঁচতে হবে প্রিন্সেস। প্রতিশোধ নেওয়ার জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। যে বা যারা তোমার এই অবস্থা করেছে তাদের শাস্তি দিতে বাঁচতে হবে তোমাকে। আমি কি তা পারবো চাচ্চু? পারতে তোমাকে হবেই, আর আমরা তো আছি, চিন্তা কিসের? আগে তোমার এই সমস্যার সমাধান করি, তারপর তাদেরকে উচিত শিক্ষা দিব। বিজনেসম্যান হওয়ার সুবাদে ভিসা নিয়ে ঝামেলা পোহাতে হয়নি নামজুনের। জিন ও নামজুন কিছুদিন পর যাবে। পরশু জেহপার তের ফ্লাইট, তারা সাউথ কোরিয়া যাচ্ছে। তোরা কি হোটেলে উঠবি? বুক করে রাখবো? তার কোনো প্রয়োজন নেই, ইয়ঙ্গি বলেছে তাদের বাড়িতে উঠতে। দয়া করে এখন আর ঝগড়া করিস না, নয়তো আমি হোটেল বুক করে দিব। আমি কি আপনাকে কইছিলাম এসব করতে? কি বলিস বাবা? তোর ভবিষ্যৎ গড়ার জন্যই তো আমরা এই ধরনের কাজ করেছি। অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো কামই করা ঠিক না মা। লেখে রাখো, একদিন না একদিন পস্তাইবা তোমরা এডির লেখা। তখন আমি বা তুমি চাইলে কেউ কিছু করতে পারতাম না। চুপ থাকো বেয়াদব ছেলে, এই সময় তোমার বোচা নাকটা না গলালেই খুশি হব। যা ইচ্ছা হয় করেন, আমি কিছু কইতাম না। কিছু না বললেই আমরা খুশি হব, তোমাকে কিছু বলতে হবে না, যা আছে সবই তোমার। ও মাই লিটল গার্লটি, তুমি মুখে মাস্ক কেন পরে আছো? মানুষ দেখলে বাজে কথা বলবে ছোট মা। তোমার ছোট মা সে করছে, তোমাকে নিয়ে কেউ একটাও ব্যাড ওয়ার্ড বলবে না। আর যে সে করবে আমি তার মাউথ ভেঙে দিব। নাও তোমার মাস্কটা ওপেন করে ফেলো। ভয় পাবে ছোট মা, আমার চেহারা ভয়ঙ্কর হয়ে গেছে। ডোন্ট সে এমন কথা। তোমাকে আমি আগের থেকেও বেশি বিউটিফুল করে দিব। তুমি শুধু তোমার ছোট মার উপর বিলিভ রাখো। আগের চেহারা আমি আর চাই না ছোট মা। আমি নতুন চেহারার সাথে সবকিছু নতুন করে শুরু করতে চাই, সেটা হোক জীবন বা প্রতিশোধ। ও মাই লিটল প্রিন্সেস, তুমি এভাবে কতক্ষণ থাকবে? নাও ইউর মাস্ক ওপেন করে ফেলো, তোমার গুড লাগবে। ওই পোংঢার করে পোংঢা, আমি যে তোর মেয়ের জামাই সেটা কি তোর চোখে পড়ে না? মেয়ে দেখলেই লুইচামি করতে মন চায়, তাই না? কই আদর যত্ন করে আমাকে ঘরে তুলবি, তা না করে আমার ভাতিজিকে নিয়ে পড়ে আছিস। ও মাই জামাই ড্যাড, তুমি হোয়াই স্ট্যান্ডিং করে আছো? তোমাকে তো আমার ডটারের হাজবেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করিনি। আর হোয়াট মিনিং বাই পোংডা? জামাই ড্যাড প্লিজ ইংলিশে টক করো। হালার নাতি বুঝে না কিছু, তাও আমার মাথাটা খেতে আসে। ছোট মা রুমে চলো, ফ্রেশ হব আমি। এ ক্রিস্টালস যেই হোক, ইউ এন্ড ইওর ফাদার ইন ল ঝগড়া করো বসে বসে। আমি যাচ্ছি মাই কিউট গার্ল তেকে নিয়ে। কয়েকদিন পর ইয়োনোতে আর জেহবকে নিয়ে সিওলের নাম করা একটা ক্লিনিকে যায়। সেখানে তার চেনা জানা পরিচিত ডক্টর আছে। দেখুন ইউনো স্যার, রোগীর কন্ডিশন দেখে যা বুঝলাম তার চেহারার প্রায় 90% অংশ নষ্ট হয়ে গেছে। আশা করি তার চেহারা আমরা আগের মতোই করে দিতে পারবো। তার একটা ছবি দিবেন, যার স্ট্রাকচার অনুকূল করে আমরা তা ঠিক করতে পারবো, আর সময়সীমা বলতে পারবো। ও মাই ডক্টর আঙ্কেল, মাই কিউট গার্ল চাচ্ছে না তার আগের চেহারা ফিরে পেতে। মাই কিউট গার্লের ফেস আগে বাচ্চা বাচ্চা ছিল, কিন্তু এখন তার
তার ফেসে অ্যাটিটিউড নিয়ে আসবেন, যেন ওকে অ্যাট্রাক্টিভ লাগে। হুম, 1 মাসের সময় দিতে হবে। দিতে পারবেন? কোনো প্রবলেম নেই ডক্টর আঙ্কেল, যা যা করতে হয় সবকিছু করেন। ঠিক আছে, আগামীকাল থেকে আমরা কাজ শুরু করব। এই সার্জারির কথা শুনে নামজিৎ দ্রুত চলে আসে কোরিয়ায়। এই নবাবজাদি, মোরগ ডাকতে ডাকতে গলা ব্যথা করে ফেললা, অথচ তোর ঘুম ভাঙলো না। বাড়ির কাজগুলো কি আমি করব? কাল রাতে কাজ করতে করতে বেশি রাত হয়ে গিয়েছিল মা, তাই উঠতে দেরি হয়ে গেছে। চিন্তা করো না, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। জিমিনের চোখে অনেক বেশি ঘুম থাকার কারণে কথাটা বলে আবারও ঘুমিয়ে পড়ে। জিমিনকে ঘুমিয়ে পড়তে দেখে লিসার মেজাজ গরম হয়ে যায়। তাই সে রাগে এক বালতি ঠান্ডা পানি এনে জিমিনের শরীরে ঢেলে দেয়। হঠাৎ গায়ে ঠান্ডা পানি পড়ার কারণে জিমিন ভয়ে চিৎকার করে বলে ওঠে, বন্ধা বিলাইয়ের বাচ্চা, তোকে না বলছি মায়ের থেকে মাসির দরদ কম দেখাতে? এই হারামজাদি, তোর তো সাহস কম না আমার ছেলেকে বন্ধা বলিস? আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। এই বলে লিসা জিমিনের চুলের মুঠি ধরতে যাবে, তখন জিমিন বলে ওঠে, এই লিসা, নিজের হাত সামলিয়ে রাখ, নয়তো হাত ভেঙে দিব শয়তানি কোথাকার। ও মাই গড, নিজের মাকে তুই এত বড় কথাটা বলতে পারলি? কাল তুমি কোথায় দেখে যাও, তোমার ভাই নাম মানে তোমার ভালো মেয়ে আমার গায়ে হাত তুলতে এসেছে। নাটক কম করো, আমি সবই দেখছি, কথা আছে, নিচে এসো। কাইলিসাকে নিচে যাওয়ার জন্য তাড়া দিয়ে চলে যায়। মুখে মুখে কথা বলার জন্য তোকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। এখন জামা কাপড় পরিবর্তন করে 5 মিনিটের মধ্যে নিচে আয়। 5 মিনিটে পরিবর্তন করতে পারবো না, তাছাড়া রাতেই তো সব কাজ করে রেখেছি। সুগার কফি চেয়েছে, এখন আবার বলে বসিস না যেন। কফিটাও করে রেখেছিস? না মা, আমি কফি করিনি, তুমি যাও, আমি আসছি। জঙ্কুক ভাইয়ের সামনে কত ভালো সেজে থাকে এই মহিলা, আর আড়ালে কেমন ব্যবহার করে। জিমিন রান্নাঘরে এসে সুগার জন্য কফি বানানোর সময় তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে কফিতে থুতু দিয়ে বলল, আমার কাছে খুদ ধরিস তাই না? আজকে এই থুতু দেওয়া কফি তুই খাবি শয়তান বিলাই। জিমিন কফি নিয়ে সুগার রুমের সামনে এসে অনুমতি চাইল। সুগা ভাই আসবো? ভিতরে আবি কাম করবি, যাবি গা, এত ডঙ্করণের কি আছে? কিছুদিন আগেই তো বললে অনুমতি ছাড়া ঢুকলে মাটিতে পুঁতে দিবে। তখন মেজাজ ঠিক আছিল না, আলেগে কইছি আসো। তুমি করে বলছেন, নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়। পালা জিমি, না হয় সত্যি সত্যি তোকে মেরে রেখে দিবে। ওই কই যাস, দাঁড়া। মা বলেছিল জামা কাপড় ধুয়ে দিতে। দোল লাগবে না, কফিটা খা। কাপড় না ধুলে মা মারবে, আর আমি তো কফি খাই না, কফি খেলে আমার ইয়ে হয়ে যায়। মারতো না, কাফে দো হয়ে গেছে গা। আর ইয়ে মানে কি? আরে হয় না, ওই যে ইয়ে। ওইটাই তো, কি হয় এটাই তো জানতে চাইতেছি। পেট খারাপ। বলে জিমিন দৌড়ে পালায়। থক জঙ্কুকের আম্মা, আফসোস করে লাভ নাই, আমরা তো আমাদের বেস্টটাই ট্রাই করেছিলাম। কি নাটকবাজ মেয়ের বাবা, কত বড় সাহস, জীবন পরিবারের সাথে বেইমানি করে। ওই মেয়ের নামে আমি মামলা করব। যে মারা গেছে তাকে নিয়ে আর কি মামলা দিবে? সুগার মা, না মানে জঙ্কুকের মা। কে কি করেছে মা? তোর জাঙ্কুক ভাইয়ের হবু বউতে এক ছেলের সঙ্গে পালাতে গিয়ে ট্রাকের নিচে পড়ে মারা গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে। কি বলছো মা? তাহলে তো আমাদের ওই বাড়িতে যাওয়া উচিত। বেঈমানদের পুরো পরিবার শহর থেকে গায়েব হয়ে গেছে, কেউ নেই। কল করেছিলাম, কল যায় না। আমার ছেলেটার কি হবে? জিমিন আর কিছু না বলে নিজের কাজ করতে চলে যায়। জিমিনের বোকা বানানো খুব সহজ, তাই না মা? তবে মাথায় রেখো, আমি কিন্তু বোকা না। দিন দিন তুমি অনেক বেদব হয়ে যাচ্ছ সুগা, ভুলে যাচ্ছ কেন এই সব তোমার জন্যই করা। আল্লাহ আমারে প্রতিবন্ধী বা কানালোলা বানাই নাই আব্বা, আমি কাজকর্ম করে খাইতে পারমু। আপনাদের কষ্ট করে পাপ কাম করে এগুলা করা লাগবে না। সুগা, গলা নামাইয়া কথা কন, নয়তো আমার গলা আছে, একবার শুরু করলে আপনাদের সব কারবার ফাঁস করতে আমার 2 মিনিটের সময় লাগবে না। কাইলিসা কোনো কথা না বাড়িয়ে চলে যায়। এদিকে থেকে ওটিতে নেওয়া হয়েছে। দীর্ঘ সময় পর ডক্টররা একে একে বের হয়। যে হোক স্যার, অপারেশন সাকসেসফুল। এখন শুধু মিষ্টির মুখের ব্যান্ডেজ খোলার পালা। আশা করি রেজাল্ট খুব ভালো হবে। থ্যাংক ইউ ডক্টর কালিয়া। ওয়েলকাম। নামজিন বসে আছে তের পাশে। তের মুখ সাদা একটা কাপড় দিয়ে মোড়ানো। জঙ্কুকদের বাড়িতে খবর দিতে মানা করেছে তে, তাই কেউ তাদের কিছু বলেনি। তোমার আর কতদিন লাগবে বাইতেইতে? আমার বাড়ি ফিরতে দেরি হবে আব্বু। আনুমানিক কতদিন পর দেশে ফিরবে? 3 মাস সময় তো লাগবেই, তবে কাজ শেষ করে দ্রুত আসার চেষ্টা করব। আচ্ছা, দেরি হলেও সমস্যা নেই, নিশ্চিন্তে আসো, রাখছি। কি বললা? ও আসবে কবে? 3 মাস পর। কলজাটা হাতের মধ্যে লয়ে বয়ে থাকেন, আশা করি এই কলজা বোনা দিয়া 1 সপ্তাহ বালা করে খাইতে পারবেন। নিজের পেটে আমি কাল সাপ পেরেছি। এটা কি আমার ছেলে নাকি শত্রু?
মনে করেন শত্রুই। আমার আবার অন্যায় দেখলে পেছন চুলকায়। বেয়াদব ছেলে। কেটে গেল 15 দিন। আজকে তের মুখের ব্যান্ডেজ খুলতে হবে। ডক্টররা কথা বলছে তের কন্ডিশন ভালো, আর তার চেহারাও সুন্দর মতো আগের অবস্থায় ফিরে যাবে। তের মুখের সামনে একজন নার্স আয়না রাখলো। তের শরীর কাঁপছে, চোখ খুলতে গিয়েও খুলতে পারছে না। তার নিজেকে কেমন অবশ লাগছে। বারবার চেষ্টা করার পর অবশেষে তে চোখ খুলে নিজেকে দেখলো। কিছুক্ষণ তাকিয়ে রইলো নিজের মুখের আদলে। কই সেই বাচ্চা বাচ্চা মায়াবী ভাব তো নেই তের আদলে, তবে চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে একটা প্রতিশোধের ছাপ। মুহূর্তের ব্যবধানে তের মুখাবয় পাল্টে গেল। জিনমেকে জড়িয়ে ধরে নিজের সাথে। আমার মা ঠিক হয়ে গেছে, দেখো তোমরা। তেকে বাসায় নিয়ে যেতে পারবো? চাইলে নিয়ে যেতে পারেন, তবে 15 দিন পর আসতে হবে একটা নর্মাল চেক আপ করার জন্য। নতুন চেহারা নতুন জীবন দিলে নতুন পরিচয় দিবে না আব্বু? একবার শুধু তুমি আমাকে ওই হারামজাদার নামটা বলো, আমি তার বংশ ধ্বংস করে ছাড়বো। জমিনের উপর থেকে একদম নাম নিশানা নিশ্চিহ্ন করে দিব। কাকে নিশ্চিহ্ন করবে আব্বু? নিজের মেয়ের না হওয়া হবু স্বামী আর তার পরিবারকে? কি বললে তুমি? হ্যাঁ, জীবন জঙ্গ করেছে এই কাজ। এরপর তে সেদিনের ঘটনা খুলে বলে নামজনকে। নামজনের শরীরে রক্ত টকবক করে ওঠে। আমি জিয়নদেরকে ছাড়বো না, এই প্রতারণার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তুমি না আব্বু, আমার প্রতিশোধ আমি নিজেই নিব। যেহেতু আগুনে ঝাঁপ দিতে যাচ্ছ, বুঝে শুনে ঝাঁপ দিও। ঠিক আছে, ওদের সাথে আমাদের সব ডিল ক্যান্সেল করে দাও। এরপর দেখবো ওরা কি করতে পারে। সব হয়ে যাবে, তুমি শুধু নিজেকে শক্ত রাখো। আমাকে তো শক্ত থাকতেই হবে বাবা, না হলে ওদেরকে ভাঙবো কিভাবে? ও মাই লিটল গার্ল, তোমার এই অবস্থা যে করেছে তার বংশ আমি ডার্ক করে দিব। এবার তোমাকে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে ছোট মা। বিডিতে তোমাদের যেই ওয়াইজে কোম্পানিটা আছে সেটা দিয়ে শুরু হবে আমার প্রতিশোধের প্রথম ধাপ। এরপর কিভাবে কি করতে হবে তে সবাইকে সবটা বুঝিয়ে বলল। এটা তো আমার বাম হাতের গেম, মাই লিটল গার্ল। আজ থেকে ওর নাম তে নয়, ওর নাম হলো ভি। ভি মিন্স ভিক্টোরি। তে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর তারা সবাই নিজের দেশে ফিরে তে সম্পূর্ণ পরিচয়পত্র পাল্টিয়ে ফেলেছে, যাতে কেউ সন্দেহ না করে। সুগার আম্মা, কোথায় তুমি? ও মাই গড, গরুর মতো চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তোমার? 3 বছর আগে ওয়াইজে কোম্পানির সাথে যে একটা ডিল ছিল আমাদের, সেটা সিগনেচার হয়ে গেছে সুগার আম্মা। আমি তাদেরকে আমার বাসায় দাওয়াত করেছি। বাসায় দাওয়াত করার কি দরকার ছিল? শুধু শুধু টাকা দিয়ে কিনা জিনিস অন্যের পেটে চলে যাবে। পয়সাওয়ালা পার্টি বউ, হাতছাড়া করা যাবে না। তাছাড়া আমাদের অ্যাকাউন্টের অবস্থাও এখন ভালো না, পথে বসা লাগবে। নামজন তো আমাদের সাথে যত রকমের ডিল আছে সব ক্যান্সেল করে দিয়েছে। জঙ্কুকে এসে জিজ্ঞাসা করলে ওকে কি বলবো? সেটা আমি কি জানি, তুমি আগে এটা বলো, ওদেরকে বাড়িতে আনলে আমাদের কি লাভ? তাহলে শোনো, ডট ডট ডট। বাড়িতে মেহমান আসবে, তাই আজকে জিমিনের উপর কাজের অনেক চাপ। তার উপর ভীষণ জ্বর হয়েছে জিমিনের, ঠিক মতো দাঁড়াতে পারছে না, তবুও ভয়ে সবকিছু করছে। লিসা পার্লারে গিয়েছে রূপচর্চা করতে। অতিরিক্ত জ্বর সহ্য করতে না পেরে জিমিন মাটিতে পড়েই যাচ্ছিল। তখনই সুগা এসে তাকে ধরে ফেলে। বাড়ির মাইয়া হওয়ার কথা রাজরানী, সে হইয়া রয়েছে চাকরানী। হায়রে নিয়তি। সুগা জিমিনকে তার রুমে এনে শুয়ে দিয়ে রান্নাঘরে এসে সব কাজ করতে থাকে। সুগা রান্না বেশ ভালোই করতে জানে, তবে এটা জিমিন বাদে কেউ জানে না। সে বারণ করেছে বলতে। সুগা প্রায়ই জিমিনকে সাহায্য করে, তবে সেটা জিমিন বেশি জানে না, কিন্তু সন্দেহ ঠিকই করে। ঘণ্টাখানেক পর জিয়ন বাড়িতে পা রাখে ইয়ঙ্গি আর ভি। আসতে কোনো সমস্যা হয়নি তো ম্যাম? গরিবদের এরিয়াতে আসলে একটু তো সমস্যা হবেই। পরের বার এই সমস্যাটাও হবে না, আমি সব পরিষ্কার করে রাখবো। ম্যাম, আপনারা একলা এসেছেন যে? স্যার আসেনি? কোম্পানির মালিক আমি, এটা আমার বাবা আমাকে জন্মদিনে গিফট হিসেবে দিয়েছে। আর আমার হাজবেন্ড এই ছোটখাটো বিজনেস নিয়ে পড়ে থাকে না। এই ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে? বাবারে বাবা, 100 কোটি টাকার কোম্পানিকে ছোটখাটো বলছে। না জানি আরো কত টাকা কোথায় রেখে দিয়েছে। না ম্যাম, সরি, পারিবারিক ব্যাপারে ঢুকে যাওয়ার জন্য। এমন সময় ইয়ংয়ের ফোনে কল আসে। না মিস্টার শেখ, আমি কোনো না লিসেন করতে চাই না। যেভাবে পারেন ফাইন্ড আউট করুন। কোনো সমস্যা হয়েছে ম্যাম? মাই ডটারের বিয়ের জন্য কোনো হ্যান্ডসাম টল বয় খুঁজে পাচ্ছি না। একেই বলে কপাল, সুযোগ যখন পেয়েছি কাজে লাগিয়ে ফেলি। কাই জাঙ্কুকের একটা ছবি দেখিয়ে বলল, এটা আমার বড় ছেলে, জিওন কোম্পানির ভবিষ্যৎ সিইও। যদি কিছু মনে না করেন তাহলে আমার ছেলের সাথে না হয়। ও মাই লিটল গার্ল, তুমি কি বলো? মম, যা ভালো মনে হয় তাই করো। ওকে মিস্টার কাই, আমি আপনার প্রস্তাবে রাজি।
কথা শেষ করে ইয়ঙ্গি আর ভি চলে যায়। এই মা মেয়েকে কেমন অদ্ভুত লাগলো আমার কাছে, এক কথাতে বিয়ে দিতে রাজি হয়ে গেল। ওদের ভাব দেখে মনে হলো ওরা ইচ্ছে করে এসেছে এই বাড়িতে মেয়ে বিয়ে দিতে। তাতে আমাদের কি? সুগার বউ তো আর হচ্ছে না, হবে জঙ্কুকের বউ। এটাই, যা ইচ্ছে তাই হোক, আমাদের কি। দেখো, গর্ত করতে গিয়ে আবার কবর বানালে না যেন, সাবধান। এই যে চলে এসেছে, নিজের পেটে পুষে কাল সাপ। শান্ত হও লিসা, শান্ত হও। একদিন তোমার আমার কষ্ট সুগা ঠিকই বুঝবে। দীর্ঘ 6 মাস পর আজকে জীবন বাড়ির বড় ছেলে জীবন জঙ্কুক বিজনেসের কাজ শেষ করে বাড়ি ফিরেছে। আব্বাজান, কেমন কেটেছে তোমার দিনকাল? আলহামদুলিল্লাহ ভালো আম্মা, এবার ভালোই প্রফিট হয়েছে। ও আচ্ছা, অনেকটা পথ জার্নি করে এসেছো। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। এখন খাবো না আম্মা, একটা কাজ করুন, তের বাড়িতে খবর দেন, আমি দেখা করতে চাই তের সাথে। ও আমার ফোন রিসিভ করে না, কোনো খবর নেই, এভাবে কতদিন? ওই অসভ্য মেয়ে তার প্রেমিকের সাথে পালাতে গিয়ে ট্রাকের নিচে পড়ে মারা গেছে। মানে কি বলছো? তোর সাথে বিয়ে ঠিক হওয়ার পরে ওই মেয়ের ছেলেদের সাথে সম্পর্ক ছিল। আমি এখনই ওর বাড়ির মানুষের সাথে দেখা করতে চাই, আমার সাথে প্রতারণার জবাব তাদের দিতে হবে। দেশ ছেড়ে পালিয়ে গেছে ওই বেইমানের পরিবার, ওদের নিয়ে আর ভাবার দরকার নেই আব্বাজান। তোমার আব্বা তোমার জন্য ওই মেয়ের থেকেও সুন্দরী আর বড়লোক মেয়ে দেখেছে, তার সাথেই তোমার বিয়ে হবে। আমাকে না জানিয়ে আবারও বিয়ে ঠিক করে ফেলেছো? ও মাই গড, আমি করিনি, তোমার আব্বা করেছে। এমন সময় ভিকে সাথে নিয়ে বাড়িতে ঢুকে কাই। দেখো বাবা, কাকে নিয়ে এসেছি। কেউ নেই, তোমার হবু বউ ওয়াইজে কোম্পানির সিইওর মেয়ে। আশা করি এর বাইরে তোমার কিছু বলার নেই। সরি এভরিওয়ান, আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে। এরপরে ভি ফোন রিসিভ করে বাইরে চলে যায়। কিছু বলার নেই মানে কি আব্বা? আগেরবার আপনাদের এক কথাতেই বিয়ে করতে রাজি হয়েছি, এখন জানা নেই শোনা নেই এইভাবে আরেকজনকে বিয়ে করার কথা বলছেন। একবার তো আমাদেরকে অনুমতি নেওয়ার দরকার ছিল। বিয়েটা আমি করব, মেয়েটার সাথে সারা জীবন পার করব আমি। তুমি কি আমার সিদ্ধান্তকে অসম্মান করছো? এটাকে অসম্মান বলে না আব্বা, নিজের মতামত জানাচ্ছি আপনাকে। ও মাই গড, বাবার মুখে খই ফুটেছে। ছোট থেকে তোমাদের লালন পালন করে বড় করেছি কি বাবা মায়ের মুখের উপর চটন চটন কথা বলার জন্য? বর্তমানে আমাদের বিজনেসের অবস্থা খুবই করুণ, যদি এই ধাক্কাটা সামলাতে না পারি তাহলে আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না, সবাইকে নিয়ে পথে বসে লাগবে। আমরা কেন পথে বসবো আব্বা? ওরা অন্যায়ভাবে আমাদের সাথে ডিল ক্যান্সেল করেছে, ক্ষতি হলে ওদের হবে। আমি এখনই যাচ্ছি সব ব্যবস্থা করতে। বাবা আমার কথা শোন, ওদের জন্য নিজেদের মান সম্মান কেন নষ্ট করবো বল? এর চেয়ে ভালো বিয়েতে রাজি হয়ে যা। আজ হলেও বিয়ে করবি, কাল হলেও তো বিয়ে করবি। তাই বলে না জেনে শুনে? আমি সব খোঁজ খবর নিয়েছি বাবা, তুই শুধু রাজি হয়ে যা। আমার বিয়ের আগে জিমিনের বিয়ে নিয়ে ভাবলে ভালো হতো। মেয়ে যেহেতু আমাদের, তো চিন্তাটা আমাদেরই। যোগ্য পাত্র পেলে অবশ্যই ওর বিয়ে নিয়ে ভাববো। এখন তুমি নিজের বিয়ে নিয়ে ভাবো। যা ভালো মনে হয় তাই করেন, আমার সত্যি কিছু বলার নেই। কিন্তু আমার কিছু বলার আছে। হ্যাঁ অবশ্যই, বিয়ে না করতে চাইলে বলতে পারেন, আপনাকে কেউ জোর করতে পারবে না। মনে হচ্ছে আপনি নিজেই এই বিয়েটা করতে চাচ্ছেন না। আপনার কি ভয়ঙ্কর কোনো অতীত আছে নাকি মিস্টার জিয়ন জঙ্কুক জেকে? আমার নাম শুধু জঙ্কুক, জেকে নয়। এই মেয়ে, তুমি জেকে বললে কেন? কেন হবু আছেন? জেকে নামের সাথে কোনো রহস্য আছে নাকি? শুনে ভয় পেয়ে গেলেন মনে হয়। শোনো, তুমি এই বাড়ির বউ হবে, শাশুড়ি না। ভুলে যাবেন না, আপনিও একদিন এই বাড়িতে বউ হয়েই এসেছিলেন, শাশুড়ি না। লিসা মুখটা বন্ধ রাখো। রিমা, লিসা তোমার শাশুড়ি হবে, আশা করি তাকে তার প্রাপ্য সম্মানটুকু দিয়ে কথা বলবে। ওহ সরি এসডি, আপনি না বলে তো জানতামই না উনি যে আমার শাশুড়ি হবে। দেখেন আব্বা, বিয়ে না হতেই আপনাদের সাথে বেয়াদবের মতো কথা বলছে, বিয়ে হয়ে গেলে কি হবে একবার ভাবুন। ওইটা আপনি নিজেই ভাবুন মিস্টার জেকে। জিয়ন জঙ্কুক কখনো এমন কোনো কাজ করে না জানিয়ে পরে ভাবতে হয়। আপনারাই দেখুন এসডি আর এসএম, আপনার ছেলে বিয়ের আগেই আমার সাথে কিরকম ব্যবহার করছে, বিয়ের পর যে এর থেকে বেশি খারাপ ব্যবহার করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? এই মেয়ে, এসএম এসডি বলে ডাকছো কেন গায়ে খেতদের মতো? আমি তোমার ভবিষ্যৎ শাশুড়ি হই, শাশুড়ি। আর ওই গাইয়া খেত কাই তোমার শ্বশুর হবে, শ্বশুর। যা বলেছি তাই নিয়ে খুশি থাকুন, বেশি করবেন তো এইটুকু বলেও ডাকবো না। মডার্ন যুগের মডার্ন মেয়ে আমি। আরে বাস, কাহিনী তো দেখতেছি জৈমা ক্ষীর আর সেমাই দুইটাই হয়ে গেছে গা। আগে তে তো আসিল আলা বলা, এই মাইয়া তো দেখতেছি দানি লঙ্কা বোম্বাই মরিস, খেলা জম্বো বালা। সুগা ভাই, সবাই তো আর আপনার মতো পরে পরে দিনরাত 24 ঘন্টা ঘুমায় না। কি এর মধ্যে কি পান্তা বাতে কি? তুমি আমাকে ইনডিরেক্টলি অপমান করলে তো সুগা ভাই, ঠিক আছে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যদিও এটা দেওয়া ঠিক হবে না তাও দিব। হ দে, আমিও দেখি তোর অভিশাপ আমার উপর কেমন কাম করে। জঙ্কুক ভাই তো বিয়ে করার জন্য 2টা মেয়ে পেয়েছে, তুমি একটাও পাবে না।
বুঝা হই না অভিশাপ দেশ, আমার বিয়ে না হইলে কিন্তু তোরও হইতো না। বিলের দোয়া কখনো হাঁসের ডিম পাড়া বন্ধ হবে না সুগা ভাই। দেখবে একদিন আমার জন্য রাজপুত্র ঘোড়ায় চলে আসবে। শালীন নাতনি ঘোরাফুরার আশা ছাইরা দে, ওইসব দিয়ে সরল হেরা বিয়া করে। আমি বিয়া করলে হাজার হাজার রিস্কা লয়ে যাবো, রিস্কা দিয়ে যদি চলে তাহলে জানাইস। ওরে আমার বড় লোকের বাচ্চা রে। কথাটা তুই ব্যঙ্গ করে কইলেও এটাই সত্যি, আমি কোনো বড় লোকের বাচ্চা না। মাঝে মাঝে সুগা ভাই এমন কিছু কথা বলে যাতে মনে হয় ওনাকে বাবা মা রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। সুগা ভাইয়ের মতলব ভালো লাগছে না, ডাল মে কুছ কালা লাগছে। একটু খোঁজ খবর নেওয়া উচিত, ডাল কালো নাকি পুরো গাছটাই কালো। মম সামনের শুক্রবারে আমাদের বিয়ের তারিখ লিখেছে আর বলেছে বিয়েতে কোনো আয়োজন হবে না। আপনাদের কি কোনো আপত্তি আছে? আমার আপত্তি আছে। তাহলে বিয়ে করার প্রয়োজন নেই, মমকে না করে দেই। না না মামুনি, কি বলো? আমি জঙ্কুকে বুঝিয়ে বলবো বিয়ে তোমরা শুক্রবারেই করবে, আয়োজন করতে না চাইলে নাই। আপনার মাথায় মস্তিষ্ক আছে, বুঝতে পেরেছেন আপনি। দেশে মনে হয় মেয়ের অভাব পড়েছে যে তোমাকেই বিয়ে করতে হবে। তাহলে অন্য মেয়ে খুঁজে ছেলের বিয়ে দিয়ে দিন, আমার আরো 10 বছর বিয়ে না করলেও চলবে। নেহাত এসডির করুণ অবস্থা দেখে মম রাজি হয়েছে। না হয় এইসব ছোটখাটো পরিবারে আমার আসার কোনো ইচ্ছে নেই। মা কিছু মনে করো না, আমার বউয়ের মাথায় একটু সমস্যা আছে, তোমরা যেভাবে বলবে বিয়ে সেভাবেই হবে। আমি আপনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। হ্যাঁ অবশ্যই, চলুন। তেয়ার জঙ্কুক ছাদে আসার পর, আমি এই বিয়েটা এমনিতেও করতে রাজি না, কিন্তু মমের জন্য করতে হচ্ছে। আমিও আপনাকে বিয়ে করার জন্য নাচতে নাচতে রাজি হইনি, আমিও বাবার কথা ভেবে বিয়েটা করতে চাচ্ছি। সে আপনি যার জন্য করেন না কেন তাতে আমার কিছু যায় আসে না। আমি আপনাকে কন্ট্রাক্টে বিয়ে করব। এর মাঝে যদি আমার মনে হয় আমি আপনার সাথে থাকতে পারবো তাহলে কন্ট্রাক্ট বাদ, আর যদি না পারি তাহলে দুইজনের রাস্তা দুই দিক। বলুন রাজি? কন্ট্রাক্ট পেপারে কি কি থাকবে? সেটা না হয় পেপার দেখলেই বুঝতে পারবেন। ওকে, আমি রাজি। গুড বয়। এরপর তেয়ার জঙ্কুকের বিয়ে হয়ে যায়। বিয়েটা ঘরোয়াভাবে হওয়ায় তেমন কোনো লোক জানতে পারেনি, কাইও ইচ্ছে করে জানায়নি, কিন্তু বিয়ের খবর মিডিয়ার কাছে চলেই যায়। আরে বাস, ওয়াও, কি ফ্যান্টাস্টিক একটা খবর পেয়েছি। ওয়াইজি কোম্পানি এন্ড জিয়ন কোম্পানি বিজনেস ম্যারেজ করেছে। তাদের প্রফিটের জন্য জিয়ন জংকুক এবং কিম ভি কে বিয়ে দেওয়া হয়েছে, যেন তাদের মাঝে সুসম্পর্ক বজায় থাকে। ওয়াও, কি ফ্যান্টাস্টিক একটা ব্যাপার। আসলে কি রাজি ছিল? 20 বছর বয়সে কিম ভি কে নাকি জোর করে 100 বার জংকুকের সাথে বিয়ে দেওয়া হচ্ছে। না মানে একবার বিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের দুর্দান্ত খবর জানতে হলে ভুয়া টিভির সাথেই থাকুন। মিডিয়ার কারণে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? মুখটা শুকনো লাগছে কেন? সমস্যা হবে কেন? মিডিয়াকে তো আমিই খবর দিয়েছি, তাদেরও তো জানার হক আছে। হঠাৎ করে কারণ ছাড়া বিয়ে করে নিলেন, জানাতে হবে না? আচ্ছা বসো, তোমাকে একটা গল্প শোনাই। ইন্টারেস্ট নেই। এটা তোমার শুনতেই হবে। নিজের পাপের কথা বলবে নাকি? আচ্ছা বলুন। তোমার আগে একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আমি তাকে এক দেখায় ভালোবেসে ফেলেছিলাম। কিছুদিন পর আমি কাজের সূত্রে দেশের বাইরে যাই, তারপর শুনি কোনো এক ছেলের সাথে পালাতে গিয়ে ও ট্রাকের নিচে পড়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাহ মিস্টার জঙ্কুক, কত সুন্দর একটা কাহিনী বানিয়ে ফেললি। নিজের কুকর্ম ঢাকতে আমার চরিত্রে দাগ লাগিয়ে দিলি। তোকে আমি এত সহজে ছাড়বো না। তা কতদিন আগের কাহিনী এটা? বছরখানেক হয়ে যাচ্ছে। গল্পটা গল্পের মতোই সুন্দর, কিন্তু গল্পে প্রাণ নেই মিস্টার জেকে। কতবার বলবো আমি জেকে নই, আমার নাম জঙ্কু। যাই হোক, এক কাপ কফি করে দেবে? মাথাটা ভীষণ ব্যথা করছে। গলা ব্যথা করছে না? টিপে দিবে একটু? ব্যথা তো আর অনেক জায়গাতেই করছে বউ, কিন্তু সব জায়গায় যে আর টিপতে নেই, তাহলে বিপদ হয়ে যাবে। লুচ্চা বেটা কোথাকার। বিড়বিড় না করে যা বলেছি তাই করো। স্বামীর অর্ডার না শুনলে কিন্তু পাপ হবে, আর পাপে পাপিষ্টা হয়ে জাহান্নামে চলে যাবে। ভি আর কোনো কথা না বলে বেঞ্চি কেটে কফি বানাতে চলে গেল। তোমাকে খুব চেনা চেনা লাগে, তবুও তুমি অচেনা। কিছুক্ষণ পর হাতে কফির মগ নিয়ে রুমে প্রবেশ করলো ভি। নিন আপনার কফি, খেয়ে আমাকে উদ্ধার করুন। কফি খাওয়ার অনুমতি দিচ্ছ, তার নিজেকে খাওয়ার অনুমতি কবে দিবে? ওমা, আপনি নিজেকে নিজে খেতে চাচ্ছেন মিস্টার জেকে? এই কথাটা আমাকে আগে বলবেন না? আগে বলে কি হতো? তাহলে বিয়ের আগেই অনুমতি দিয়ে দিতাম, বিয়ে বিয়ে নাটকটা আর করতে হতো না। শালি, বলছি আগরতলা শুনছে বেলতলা। দাঁড়িয়ে আছো কেন? কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে, দাও। সরি, মনেই ছিল না, এই নিন। বলেই ভি জঙ্কুকের হাতে কফি দেওয়ার নাম করে ইচ্ছে করে গরম কফিটা জঙ্কুকের শরীরে ফেলে দেয়। ও বাবা গো বাবা, মরে গেলাম। ভীর কথা শুনে জঙ্কুক নিজের ব্যথা বলে ভীর হাত পা চেক করতে করতে বলে, দেখি কি হয়েছে? বেশি ব্যথা পেয়েছো? কোথাও পড়ে যায়নি তো? আশ্চর্য ব্যাপার, গরম কফি ওর শরীরে ফেলেছি, ব্যথা পেলে বা পড়ে গেলে ওর কষ্ট হওয়ার কথা, কিন্তু ও নিজের কষ্টের কথা চিন্তা না করে আমার ব্যথা নিয়ে ভাবছে।
এটা কি সেই নিষ্ঠুর পাষাণ যে কিনা বিয়ের আগে আমার মুখে এসিড ছুঁড়ে মেরেছিল? চুপ করে আছো কেন? বলো না কোথায় কষ্ট হচ্ছে? হাসপাতালে যেতে হবে? অ্যাম্বুলেন্স ডাকবো? না, এসবের দরকার নেই। আসলে চারপাশের মুখোশধারী মানুষদের নাটক দেখতে দেখতে শরীরটা দুর্বল হয়ে গেছে, তাই হাত থেকে কফিটা পড়ে গেছে। বেশি গরম ছিল, ব্যথা লাগছে খুব। এক কাজ করুন, ওয়াশরুমে গিয়ে পানি দিয়ে আসুন, তারপর আমি মলম লাগিয়ে দিব। জঙ্কুক পানি দিতে ওয়াশরুমে চলে গেল আর ভি মলমের সাথে মরিচের গুঁড়ো মিলিয়ে টেবিলে রেখে দিল। মলমের রংটা হালকা লাল হওয়ায় মিশাতে সুবিধাই হলো। জঙ্কুকের বুক লাল হয়ে গেছে। ভি কফিটা জঙ্কুকের বুকের মাঝ বরাবর ফেলেছিল। বুকটা খুব জ্বলছে, তাই না? আমারও খুব জ্বলেছিল। মানে? কিছু না, আপনি বসুন, আমি মলম লাগিয়ে দিচ্ছি। থাক, তোমাকে আর কষ্ট করে মলম লাগাতে হবে না। আমারটা আমি নিজেই লাগিয়ে নিতে পারবো। তুমি মলমটা দাও আমার কাছে। নিজে নিজে লাগিয়ে নেবেন বললেই হলো নাকি? স্বামী সেবা না করলে যে জাহান্নামে যেতে হয় সেটা জানেন না? চুপচাপ বসুন, আমি মলম লাগিয়ে দিচ্ছি, নড়াচড়া করবেন না। এই বলে ভি জঙ্কুকের বুকে ইচ্ছে মতো ডলে ডলে মলম লাগাতে থাকে, যার কারণে জঙ্কুকের বুক খুব জ্বলছে। কি হয়েছে, আমার বানরের মতো নাচানাচি করছেন কেন? মলম লাগানোর আগেই ভালো ছিল, লাগানোর পর আরো বেশি জ্বলছে। অরিজিনাল মরিচের গুঁড়ো, তাই একটু বেশি জ্বলছে। না মানে হয়তো গরম কফিতে পুড়ে যাওয়ায় মলম দেওয়াতে ব্যথা করছে। জানি না কোন অপরাধের শাস্তি দিচ্ছ, তবে এইটুকু জেনে রাখো, জেনে শুনে কখনো আমি কাউকে কষ্ট দেইনি। মেরে তো দেওয়ার প্রশ্নই ওঠে না। কষ্ট দিবেন কেন? আপনি তো জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিয়েছেন। আপনার মতো পাপীদের ক্ষমা করলে আমার পাপ হবে না, জানি আর কত মেয়ের জীবন এইভাবে নষ্ট করেছেন। এই বলে তার সামনে তাকাতেই দেখে জঙ্কুক এখানে নেই। আর কতদিন পালিয়ে বেড়াবি শয়তান? তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে। তুই আমার মুখ জ্বালিয়েছিলি, আর আমি তোর সম্পূর্ণ শরীরটাকেই জ্বালিয়ে দিব। ওই লিসা বেগম, আমি বিয়ে করবো। ও নো, দেখো কি সুন্দর করে মায়ের নাম ধরে ডেকে কথা বলছে। কাল তুমি গো খাও, আমি গন্ধে মরে যাই। লিসা থামো। দেখো বাবা, বিয়ে করতেছো ভালো কথা, মেয়ে কি দেখতে হবে নাকি আগে থেকেই পছন্দ করে রেখেছো? মায়া দেখন লাগবে না, আমি জিমিনকে ভালোবাসি, আরে বিয়ে করবো। যদি তোমরা রাজি থাও তাইলে করবো, যদি রাজি না থাও তাইলেও করবো। ও তোমার বোন হয়, ভুলে যাচ্ছ কেন? তাতে আমার কি? আমার নিজের বন্ধু আর না, জায়েজ আছে। ওই অসভ্য মেয়েটা তো মাথাটা খেয়েছে, তাই না? ওদের দুই ভাই বোনকেই আমি বাড়ি ছাড় করবো। অগবের থেকে অগরে বার করে দেওয়ার কথা কইতে তোমার কলিজাটা একবারে কাঁপলো না লিসা বেগম? চুপ থাক বেয়াদব, তোর কোনো কথা আমি শুনতে চাই না। না হতে ছেলে নাই, আমার কেউ আমি কয়ে দিলাম। জিমিনের কিছু হইলে আমি জঙ্কুককে সব কয়ে দেবো। বেশি বাড়াবাড়ি করো না সুগা, যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আমার এত বালার দরকার নাই তো। বেশি কাপজাপ করবা তাইলে বুড়া বয়সে নিজেকে সম্পর্ক নিয়ে ডোটানায় পড়বা, কয়ে দিলাম। এই শালা ড্রাইভার, তোকে আমি বলেছিলাম জঙ্গল বাড়িতে যাব, তুই আমাকে জঙ্গলে আনলি কেন? তোর মতলব তো ভালো না। শোন, নাম আমার বান্টু, মনে রাখবি কিন্তু। উল্টো পাল্টা কিছু করলে করে দিব তোকে নেংটু। শালা পাগল কোথাকার। জঙ্গলে যেতে চেয়েছিস, তোকে জঙ্গলে নিয়ে এসেছি। আমার ভাড়ার টাকা দিয়ে বিদায় হ। একে তো আমাকে জঙ্গলে নিয়ে এসেছিস, তার উপর আমাকে শালা বললি। যা শালা, তোর টাকাই আমি দিব না। এই বলে বান্টু টাকা না দিয়েই দৌড় দেয়। তোমাকে আমি সে কখন বললাম রান্না করতে, এখনো রান্না করনি কেন? আমার ইচ্ছে হয়নি তাই করিনি। তাছাড়া আমি এই বাড়ির কাজের লোক নই যে সবার জন্য রান্না করব। নিজেরটা নিজে করে নিন। এসএম। ও মাই গড, বাড়ির বউ হয়েছে কি বসে বসে খাওয়ার জন্য? রান্না বান্না না জানলে বিয়ে করেছে কেন? সেটা আপনার লোভী স্বামী, মানে আমার এসডি কে জিজ্ঞেস করুন। উনি তো জোর করে রাজি করিয়েছে আমার মমকে, নয়তো এই বিয়ে আমি কখনোই করতাম না। মিলে গেছে খাপের খাপ। লিসা তুই পাগল হয়ে মারে ডাকবি বাপ। ও নো, যত সব। চুপ কর বেয়াদব, কিসব বলছিস? যা গেস্ট রুমে গিয়ে বিশ্রাম নে। নাম আমার বান্টু, সত্যি বলে লাগিয়ে দিব গিট্টু। মামা সত্যি সত্যি লাগাই দাও গিট্টু, তোমার বোনের জ্বালায় আমি বিয়ে করতে পারতাছি না। মেয়েকে ভাগিয়ে নিয়ে আসুন, আমি বিয়ে করিয়ে দিব। না রে বোন, এই কপালে আমার কোনো বিয়ে শাদী নাই, সারা জীবন বিয়েতেই থাউন লাগবো। আপনার মায়ের মতো মা থাকলে বউ কেন, গার্লফ্রেন্ডও জুটবে না। এই মেয়ে, নিজের চরকায় তেল দাও, আমার সাথে লাগতে এসো না। আপনি নিজেই আসেন, আমি তো শুধু আগুনে ঘি ঢালার মহাকর্মটা পালন করি। আসেন। পুরো কপাল আমার, আগে তো শাশুড়ি মম বলতো, আর এখন এটা এসএম বলে ডাকে। ডাকার কি ধরন! ও মাই গড। ভি এদিকে আসো তো একটু। পারবো না, নিজে আসুন, আমার কাজ আছে অনেক।
সারাদিন কি এত কাজ করো যে ডাকলে কাছে আসতে পারো না? আপনাদের বাসায় এত কাজের লোক থাকতেও সব কাজ আমাকে দিয়েই করায় আপনার মা। কি বলছো? আম্মা তোমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়? তাহলে বাড়ির কাজের লোকেরা কি করে? কি আর করবে, বাইরে গিয়ে সিনেমা দেখে। আগে তো জিমিন সবকিছু সামলাতো সারাদিন, আর আপনার সম্মানিত মা রান্নাঘরের ত্রিসীমানাও যেত না। মাথা ঠিক আছে তোমার? কি আবল তাবল বলছো? জিমিন কখনো নিজের হাতে পানিও ঢেলে খায়নি, বাড়ির কাজ করবে তো দূরের কথা। আমার মাথা ঠিকই আছে, আপনার চোখ ঠিক নেই। নিজের বোনকে একটু সময় নিয়ে পর্যবেক্ষণ করে দেখবেন, তাহলে সত্যিটা নিজের চোখেই দেখতে পারবেন। ওকে, কালই আমি এর ব্যবস্থা নিব। এখন কাছে আসো, তোমাকে একটু পর্যবেক্ষণ করে দেখি জায়গার জিনিস জায়গায় আছে কিনা, না মানে আমার চোখ ঠিকঠাক আছে কিনা। এই বলে জঙ্কুক ভিকে জড়িয়ে ধরে। এভাবে জড়িয়ে ধরবেন না, আপনার ছোঁয়া আমার সহ্য হয় না। একটু কষ্ট করে সহ্য করে নিলেই তো হয় বিবিজান। জান জান করে আবার আমার জানটাই কেড়ে নিয়েন না মিস্টার জেকে। জান কেড়ে নিয়ে কি করব? তবে তোমার লজ্জা কেড়ে নিতে পারলে ভালো হতো। মাই ডটার ভি, তুমি কোথায়? মম তোমাকে মিস করছি। ও মাই লিটল ওয়াইফ, হয় তুমি? সি করে দেখো হু এসেছে তোমাকে দেখতে। মম, গ্র্যান্ডপা, কেমন আছো তোমরা? আরে বিয়াই সাহেব বুঝি কেমন আছেন? আসতে কোনো কষ্ট হয়নি তো? কষ্ট হবে কেন? আমি আমার লিটল বেবিকে সি করতে এসেছি। সে গুড আছে কিনা? লিসন কাই, তুমি ওই মহিলার থেকে দূরে থাকবে, খবরদার। লাইন মারার চেষ্টা করবে না। লিসা চুপ থাকো। আমাকে কল করতে আমি চলে যেতাম, এখানে কেন এসেছো? ও মাই কিউট গার্ল, আমি সি করতে এসেছি। তুমি এই জীবন হোমে ভালো আছো কিনা? এই কি মাই লিটল গার্ল, তোমার সফট হ্যান্ড গুলো শক্ত হয়ে গেছে কেন? তোমাকে দিয়ে কি ওরা ওয়ার্ক করায়? আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ও মাই সনিল্লো, তুমি কি আমার ডটারের যত্ন করো না? করতে দিলে তো করব। করি তো শাশুড়ি আম্মা। লাই বলছো ভাই, আমার ডটারের হ্যান্ড শক্ত হয়ে যাচ্ছে। বিউটিফুল হাতগুলোতে কালো কি যেন লেগে আছে। ও মাই নাথিং জামাই ড্যাড, তুমি আমার লিটল ওয়াইফের কেয়ার করো না হোয়াই? বি ডার্লিং, ইউ আমার সাথে মাই হোমে গো করো, এখানে আর স্টে করতে হবে না। এই যে মিস্টার এনুমিয়া, এটা আমার বউ, আপনার না। নিজের টাকা তো অকালে খেয়ে বসে আছেন, এখন আমারটার দিকে কোন নজর দিচ্ছেন? এটা কোনোভাবেই মানা যায় না। আপনারা কি দেখে এখানে মেয়ে বিয়ে দিলেন? খোঁজ খবর কি নিয়েছিলেন কিছু? জঙ্কুক হচ্ছে গুড বয়, তাছাড়া আমাদের বিজনেসে ভালো রিলেশন করার জন্য ম্যারিড দিয়েছি। তোমার ভাইকে আটকাও লিসা, নয়তো এই ছেলে সব বলে দিবে। কে বলেছে ওকে এ বাসায় আসতে? না বলে এসেছে, দাঁড়াও ম্যানেজ করছি। এই বান্টু, মার্কেটে গিয়ে তোর জন্য কিছু কিনে নিয়ে আয় তো। ঠিক আছে। ও মাই লিটল গার্ল, আমাকে বিজনেসের কাজে করিয়ে যেতে হবে, সাথে তোমার গ্র্যান্ডপাও যাবে। তাই কিছুদিন এখানে গুড ভাবে থেকো আর আমাকে আপডেট দিও। ওকে, সাবধানে থেকো, তোমাকে খুব মিস করব। আমিও তোমাকে মিস করব মাই লিটল গার্ল, সুস্থ থেকো। এরপর ইয়ঙ্গি আর ইয়োনো চলে যায়। আমি বাড়িতে আরো কাজের লোক আনতে চাই আম্মা। কোনো দরকার নেই, জিমিন ভি তো আছেই। ওরা এবারের মেয়ে আর বউ, ওরা কেন কাজ করবে? টাকা পয়সার কি অভাব আছে নাকি আমাদের? এত এত টাকা নিয়ে কি তুমি কবরে যাবে নাকি আম্মা? বাহ, বিয়ের পর দেখতেছি আমার মায়ের মাথার বুদ্ধি খুললে গেছে গা। বুদ্ধির আমার কোনো কালই অভাব ছিল না সুগা। জানোস ভাই, সত্যি কথার বাপ নাই, তাই ভাবছি আজকের থেকে বিরিয়ানি খামু। সুগা ভাই, আমার জন্য বিরিয়ানি আনতে ভুলবেন না, আমিও খাবো বিরিয়ানি। আমারও এই জিজ্ঞা, তাহলে পুরো দোকানে কিনে দিমু বিরিয়ানির। তুই জিমিনকে কি বললি? কানে কালা নাকি? কিছু কই নাই। আজব বাড়ির আজব পোলাপাইন, একটা তো নিজের বোনকেই ছাড়ে না, আরেকটা তো ভালোবাসার নামে ধোকা দেয়। রাতের বেলা ভির ফোনে কল আসে। কেমন আছিস মা? সব ঠিকঠাক আছে তো? সন্দেহ করেছে নাকি কেউ? ভালো আছি, সবকিছু ঠিকঠাকই আছে, চিন্তা করো না, রাখছি। কার সাথে কথা বললে? মম কল করেছিল। ওনারা পৌঁছে গেছে বাসায়? আচ্ছা জঙ্কুক, আপনি তো তাকে ভালোবাসতেন তাই না? তে এখন অতীত, তুমি আমার এখন বর্তমান ভবিষ্যৎ। অতীত নিয়ে ভাবতে চাই না ভি। মনে হয় আপনার অতীত খুবই ভয়ঙ্কর, তাই মনে করতে ইচ্ছে করে না। এমন সময় হঠাৎই বৃষ্টি নামে। আপনি আমার জন্য কি করতে পারবেন মিস্টার জেকে? যদি বলো তাহলে আমি আমার নিজের জানটাই তোমার জন্য দিয়ে দিব বিবিজান। বলো তোমার জন্য কি করতে হবে? বাবা গো বাবা, কি ভালোবাসা! জান নাকি দিয়ে দিবে, আগে তো কথায় কথায় জানিয়ে নিত। আমি চাই আপনি এই মুহূর্তে বৃষ্টিতে ভিজুন, যতক্ষণ না বৃষ্টি থামছে আপনি ছাদ থেকে নামবেন না। পারবেন? জানি পারবেন না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।
প্রায় 2.5 ঘন্টা জঙ্কুক বৃষ্টিতে ভেজার পর জ্ঞান হারিয়ে ফেলে। ভি জঙ্কুককে রুমে এনে কোনো মতে কাপড় পাল্টে সোফায় শুয়ে দেয়। হঠাৎ করে ভেজার কারণে জঙ্কুকের অনেক জ্বর চলে আসে। জ্বরের ঘরে আবল তাবল বলতে শুরু করে। কি আবল তাবল বলছেন? ঘুমাতে পারছি না আপনার জন্য। চুপ করুন, শাস্তি দিয়েও শান্তি নেই আমার। তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? নেহাত আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়নি, তাই আপনার এই আজাইরা অনুরোধ রাখতে হচ্ছে আমাকে। জঙ্কুক প্রথমে আলতো হাতে ধরলেও পরে তা গভীর স্পর্শে পরিণত হয়। বীর শরীর জঙ্কুকের শরীরের তাপে গরম হয়ে যাচ্ছে। এই ছাড়ুন তো, দূরে গিয়ে মরুন। বলেছি না আপনার ছোঁয়া আমার সহ্য হয় না। আজকে একটু সহ্য করে নাও না বিবিজান, প্লিজ। অসুস্থতার ফায়দা উঠাবেন না, নির্লজ্জ পুরুষ। আমি কিন্তু অবলা নারী নই, সোজা মামলা করে দিব। রাত প্রায় গভীর। রান্নাঘরে আলো জ্বলছে। সুগা নিচে পানি খেতে এসে দেখে জিমিন রুটি বানাচ্ছে। এই শ্রী, এই তোর কি লাজ লজ্জা আত্মসম্মান বোধ কিছু নাই? তোর ভাইয়ের কাছে বিষয় দিতে পারস না আমার মায়ের নামে? কি বলছো সুগা ভাই? মা তো সবারই। হন, আজকে তোর একটা সত্যি কথা কই, আমি তোর আপন মায়ের ফেরের বাই লাগি না। মানে? তাহলে কি তুমি? জানি না, তুই আর কোনোদিন কামের মায়ের মতো কাম করবি না, এটাই শেষ কথা। সুগা ভাই, আমার মনে একটা প্রশ্ন আছে। তাড়াতাড়ি ক। জঙ্কুক ভাইয়া তো এতদিন বিদেশে ছিল, তাই না? হ, এটাই তো জানে সবাই। যদি ভাইয়া বিদেশ থেকে এখন আসে, তাহলে তোর সাথে জঙ্কুক ভাইয়া বাড়িতে ছিল কিভাবে? আসলেই তো, ভাই আমার বিদেশ থেকে ইয়া বিয়ে করলো, তাইলে তেল লগে আসিল কেডা? তুমি যদি আমার আপন ভাই না হও, তাহলে তোমার পরিচয় কি? আমার কথা বাদ দে, আমি আগে জঙ্কুকের ব্যাপারটা ক্লিয়ার করি। তুই ঘুমা, আমি বাকি রুটি বানাই দিতেছি, যা। তার মানে এত বছর ধরে তুমি লুকিয়ে লুকিয়ে আমার কাজগুলো করে রাখতে? অনেক গোয়েন্দাগিরি হইছে, এখন থাপ্পড় না খাইতে চাইলে ঘুমা গিয়া। আচ্ছা। সকালবেলা ভি জঙ্কুকের আগে ঘুম থেকে উঠে দুইজনের জন্য চা বানিয়ে আনে। এই যে ডাইনোসরের শেষ বংশধর, উঠুন। বিবিজান, নিজের স্বামীকে এভাবে অপমান করতে হয় না। আমি ভালো মানুষের সাথে সবসময় ভালো ব্যবহারই করি। এখন এটা যে যেমন, সে তেমন ভাবেই নিবে। তোমাকে বারবার একজনের সাথে গুলিয়ে ফেলি, যদিও আমার গুলানোতে ভুল হতে পারে। বিয়ের আগে প্রেম টেম ছিল নাকি? না, তবে প্রেম করার ইচ্ছে ছিল, তাকে বলতেও চেয়েছিলাম, কিন্তু সেই কপাল আর হলো কই। ভালো করে পরিচয় হওয়ার আগেই সব ডিসমিস হয়ে গেছে। এই হারামি আবার কোন নাটকের কথা বলছে? ওর সাথে আমি বিয়ের আগে কতবারই তো ঘুরতে বের হয়েছি, ভালোবাসাও প্রকাশ করেছে, তাহলে আজ মিথ্যে কথা বলছে কেন? এই যে বিবিজান, কি ভাবছো? আপনাকে কিভাবে বিলুপ্ত করে দেওয়া যায়? তুমি আমাকে লুপ্তহীন ভালোবাসো, তাহলে আমি তোমার মাঝে বিলুপ্ত হয়ে যাব বিবিজান। থাক, এত পীড়িতের কোনো দরকার নেই, সরুন। কি নিয়ে এসেছিলে, দিবে না? না, আমি একাই খাবো। আপনার খেতে ইচ্ছে হলে নিজে গিয়ে বানিয়ে আনুন। যেমন তোমার ইচ্ছে। জঙ্কুক উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। জিমিন রান্নাঘরে কাজ করছিল। এই বাড়িতে এত সকালে সহজে কেউ ওঠে না, আর জঙ্কুক তো নয়ই। কিন্তু আজ জঙ্কুককে সকালবেলা রান্নাঘরের দিকে আসতে দেখে জিমিন ভয় পেয়ে যায়। কিরে, তুই আবারও রান্নাঘরে? তাও এত সকালে, কি করছিস? আসলে ভাইয়া, আমি... কতদিন ধরে এইসব চলছে? তুই বাইরে গেলেই আমাকে কাজ করতে হয়। তার মানে ছোট থেকে তুই এই বাড়িতে কাজ করিস? হ্যাঁ ভাইয়া, আমার খুব কষ্ট হয় সব কাজ করতে। পড়াশোনা কি রানিং এ আছে, না ছেড়ে দিয়েছিস? সুগা ভাইয়া ছাড়তে দেয়নি। ও তোকে কাজ করতে দেখে কিছু বলেনি? বলে তো, কিন্তু... কিন্তু কি, আমি তোমাকে দিয়ে ইচ্ছে করে কাজ করাই জিমি? ইচ্ছে হোক বা অনিচ্ছে, জিমিন কেন কাজ করবে আম্মা? ওকে দিয়ে আর কোনো কাজ করাবে না। মেয়েদেরকে ঘরের কাজ শিখে রাখতে হয়। আমি শুধু জিমিনকে ওইটুকুই শিখতে বলেছি। দরকার নেই, ও আর একটা কাজও করবে না। জিমিন, তুই রুমে যা। কিন্তু ভাইয়া... যেতে বলছি। জঙ্কুকের ধমক খেয়ে জিমিন নিজের রুমে চলে যায়। এতক্ষণ করিডোরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল ভি। বেবিজান, কি দেখছো? নিচে এসো, আজ আমি নিজের হাতে তোমাকে রান্না করে খাওয়াবো। এই জঙ্কুককে তো একদমই চিনতে পারছি না। আগেরবার জিমিনকে নিয়ে এত মাথা ব্যথাও ছিল না, এখন তো দেখছি উল্টো। আপনার রান্না আপনি নিজেই খান। এসব রান্না খেয়ে অকালে মরার ইচ্ছে নেই আমার। কেটে গেছে 2 মাস। এই 2 মাসে তে যত প্রকার অত্যাচার আছে জঙ্কুকের উপর সবই করেছে। জঙ্কুক বউকে ভালোবেসে সবই সহ্য করে নিয়েছে। তাছাড়া ওদের কোম্পানির সাথে ডিল হওয়ার পর থেকে জিয়ন কোম্পানির রিচ আরো কয়েক গুণ বেড়ে গেছে। তাই বাবা মায়ের দিক থেকেও তার উপর চাপ ছিল, সে যেন কোনো রকমে ভি কে রাগিয়ে না দেয়। শোনো কাই, বোগা মামাকে কল করেছিল। ওই গোলছাড়া পোলা আবার কেন কল দিয়েছে? নতুন মতলব এটেছে নাকি? আটলে আটবে, তাতে আমাদেরই লাভ। ঠিক আছে, ওকে চলে আসতে বলো। কাইয়ার লিসার সব কথা শুনে ফেলে সুগা। বাবা মার এত জঘন্য কর্মকাণ্ডের কথা শুনে সুগার বুঝতে বাকি রইল না তের ঘটনার পিছনে ওর বাবা মার হাত রয়েছে। সর্ষের মধ্যেই ভূত, ওজা রেখে লাভ কি? আজ জঙ্কুক বন্ধুদের পাল্লায় পড়ে দুষ্টু পানি খেয়ে বাড়িতে আসে। আমার দুষ্টু মিষ্টি টক জাল বউ বলেই জঙ্কুক ভিকে পিছন থেকে জড়িয়ে ধরে। ভালো লাগে না,
এই ছেলেকে একদিন জড়িয়ে ধরতে বলেছি বলে কি প্রতিদিন জড়িয়ে ধরার অনুমতি দিয়েছি নাকি? নির্লজ্জ লোক কোথাকার। ছাড়ুন আমায়। এত লজ্জা শরম নিয়ে বসে থাকলে কি আর বংশের বাতি জ্বলবে বিবিজান? বংশ তো তাহলে আমার টিউবলাইট হয়ে যাবে। বেশি বাড়াবাড়ি করলে বংশের বাতি জ্বালানোর মেইন সুইচটা নষ্ট করে দিব, বদমাশ কোথাকার। এরপর ভি জঙ্কুককে ছাড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। হায় কপাল, বিয়ে করেছি মাসের পর মাস হয়ে যাচ্ছে, অথচ বউ আমাকে আদরই করতে দেয় না। আজ যাই হয়ে যাক, আমি বাসর কমপ্লিট করেই ছাড়বো। বউ, আমি আসছি। এই বলে জঙ্কুক দৌড়ে এসে তের উপর জলহস্তির মতো ঝাঁপিয়ে পড়ে। কি করছেন? দূরে যান। এসব কেমন অসভ্যতামি জঙ্কু? বিবিজান, এমন করো না, চলো না, ডুব দেই অজানা অনুভূতিতে। সত্যি বলছি, ব্যথা দিব না। জাউরার ঘরে জাউরা দিয়ে দেখ না তুই একটু ব্যথা। তোর 14 গোষ্ঠীকে ব্যথা সাগর থেকে চুবিয়ে আনবো, সারা লুচ্চা কোথাকার। বউয়ের মুখে গালি শুনতে অমৃতের মতো লাগে। গুয়ের মতো লাগে না? চাহ, দুষ্টু, কি বলে এসব? ই, আমি আপনার নামে মামলা করব, জেলের ভাত খাওয়াবো আপনাকে। পরের দিন সকালবেলা ভিড় কান্নার মাঝে জঙ্কুকের ঘুম ভাঙে। বউ, কান্না করছো কেন? ই, আমার অনুমতি না নিয়ে জোর করে জাউরামি করেছিলেন, বদমাশ লোক কোথাকার। আমি আবার কি করলাম? রাগ করে না বিবিজান, পরের বার অনুমতি নিয়ে নিব। তাছাড়া আমি হুঁশে ছিলাম না। শালার জীবন আমার বাইরে দুইটা বিয়ে করণের মানুষ পায়, আর আমি একটারও পাই না। এই সুগা, কিছু বের করতে পেরেছিলি? কি রে, তোর তো সাহস কম না? তুই আমার তুই তুকারি করতেছস? এতদিন আমার নিজের ভাইয়ের পরিচয়ে ছেলে বলে সম্মান করে কথা বলতাম, এখন তো তুই চুনোপুটি। তোর আবার কিসের সম্মান? তোর মায়ের ফেরের বাইনা হইলো আমি তোর বাইই লাগি, সম্মান দিয়ে কথা কবি। সে না হয় পরে দেখা যাবে, এখন চল একটু বাইরে থেকে ঘুরে আসি, মাথার বুদ্ধিগুলো সতেজ হবে। হ, আমিও তোর এটাই কইতে আইছিলাম। এদিকে জঙ্কুক নাকি ভিকে নির্যাতন করেছে, এই জন্য ভি জঙ্কুকের নামে মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেয়। আজকে 2 দিন পর জেল খেটে বাড়িতে এসেছে জঙ্কুক। শ্বশুরবাড়ির আপ্যায়ন কেমন ছিল মিস্টার জেকে? বউ ছাড়া শ্বশুর বাড়ির আপ্যায়ন বড্ড তিতা তিতা লেগেছে বিবিজান। ডিম থেরাপিটা মনে হয় কম হয়ে গেছে, তাই মুখ থেকে এখনো রসের কথা যায়নি। শুধু ডিম থেরাপি না, আরো অনেক থেরাপি দিয়েছে, যা এখন আমি তোমার উপর অ্যাপ্লাই করব। রুমে চলো। যাব না আমি রুমে। তুমি যাবে না মানে? তোমার জামাইও যাবে? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বিয়ে করা বউকে নির্যাতন করার মামলায় আমাকে জেল খাটিয়ে এখন আমার বাড়িতে দাঁড়িয়ে আছো? বের হও বলছি। এমন করছেন কেন? আমার তখন মাথা ঠিক ছিল না। কেন মাথা ঠিক থাকবে না? আমি তোমার স্বামী হই, ভুলে যেও না। তোকে আর সুযোগ দেওয়া যাবে না, যে কাজের জন্য এই বাড়িতে আসা সেটাই করব আমি। সরি জানেমান, আমার ভুল হয়ে গেছে। আজকের পর থেকে তোমার সাথে কোনো রকম বেয়াদবি করব না। তুমি যা বলবে তাই আমি করব। সত্যি তো? একদম সত্যি, তোমার কসম। শোনো, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি। কিসের? বলে দিলে তো মজাটাই চলে যাবে, তবে একটু বলতে পারি। সারপ্রাইজটা হবে হানিমুন রিলেটেড। আমি তোমাকে একটা বাড়ির ঠিকানা পাঠিয়ে দিব, তুমি সময় মতো চলে যেও। বাহ, এই তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। ফ্রিতে লোভনীয় খাবার খাওয়া হয়ে যাবে। ওকে জানেমান, তোমার যা ইচ্ছে। এই তো আমার কিউট জামাই। শয়তান, একবার তুই আমার সাথে বের হ, এরপর তোকে জন্মের মতো হানিমুন করাবো। ভির কথা মতো জঙ্কুক রেডি হয়ে সেই ঠিকানায় চলে আসে। ভি আগে থেকেই জিমিন আর সুগাকে নিয়ে সেখানে ছিল। কি রে জিমিন, তোরা এখানে? আমরা এনে থাকাতে মনে হয় তোর সমস্যা হয়ে গেল গা? আরে সেটা বলিনি, ভি তো আমাকে সারপ্রাইজ দেওয়ার কথা কইছে, তাই না? তোর সারপ্রাইজ রুমে আছে, ভিতরে যা। এটা আগে বলবি না, দুষ্টু ছেলে। জঙ্কুক নাচতে নাচতে রুমে চলে যায়। ভি আজকে অনেক সুন্দর করে সেজে এসেছে, যার কারণে তার রূপ আরো বেড়ে গেছে। জানেমান, তোমাকে তো আজ লাল টমেটোর মতো লাগছে। তাই বুঝি? আচ্ছা, আপনি আমার জন্য কি কি করতে পারবেন? কি করতে পারি মানে? তোমার জন্য আমি যে কারো প্রাণ নিতে পারি, বলো কি করতে হবে? এটাই তো শুনতে চেয়েছিলাম। তা বেগুনের বাচ্চা আর কত জীবন জঙ্কুক সেজে থাকবি? মানে কি বলছো? বেগুন কে? চিনতে পারিসনি আমাকে, তাই না? চিনবি কি করে? তুই তো আমার আগের অস্তিত্ব নষ্ট করে দিয়েছিস। ভি, কি সব বলছো? আমি কেন তোমার ক্ষতি করতে যাব? আমি তো তোমাকে ভালো। একদম চুপ, তোর ওই নোংরা মুখে ভালোবাসার নাম নিবি না শয়তান। তুই নিজে থেকে মুখ খুলবি না আমি টেনে খুলবো? এতক্ষণ জঙ্কুকের মুখোশ পরে থাকা বোগাম নিজের মুখোশ খুলে আসল চেহারায় ফিরে আসে। সত্যিটা তাহলে ধরেই ফেলেছিস, কিন্তু তোর তো এইসব কথা জানার কথা না। কে তুই? আমি হলাম তে, যাকে তুই এসিড মেরে পালিয়েছিলি, তাও একজন নির্দোষ মানুষের মুখোশ পরে। বলতেই হবে, কই মাছের জান নিয়ে পয়দা হয়েছিস। তার মানে সেদিন তুই মরে যাসনি। তোর বাবা মা তো দেখছি সেই লেভেলের নাটকবাজ। তবে যাই বলিস না কেন, তোর এই চেহারাটাও কিন্তু একদম ফুলকো লুচির মতো। ইচ্ছে করছে আলুর দম দিয়ে খেয়ে ফেলি জানেমান। সাথে বেগুন ভাজা হলে মন্দ হয় না। কি বলিস শালা বেগুনের বাচ্চা?
কান টানার আগেই মাথা চলে এসেছে। যতই মাথা টেনে আনিস না কেন, তোরা কেউ এখান থেকে জিন্দা ফিরতে পারবি না। যাবে তোদের লাশ। তোকে আর সে সুযোগ দিচ্ছি না শয়তান। এবার তুই বুঝবি পোড়ার যন্ত্রণা কত কষ্টের। এই বলে তে বোগামকে খাটের উপর ফেলে আগুন ধরিয়ে দেয়। বিবিজান, তুমি ঠিক আছো তো? চিন্তা করো না, আমি ঠিক আছি। বাসায় চলো, আসল কাজ এখনো বাকি আছে। বই নাই, বাড়ির মধ্যে অনেক হিসাব নিকাশ এখনো বাকি আছে। আপনার কিছু বলার আছে? এইটাই কমু, পাপীদের শাস্তি পাওয়া উচিত। এরপর ওরা সবাই বাড়িতে আসে। নিজের মুখে সবকিছু বলবেন নাকি অন্য ব্যবস্থা করব? কিছু করো না মা, আমি বলছি সবকিছু। জঙ্কুকের বাবা হচ্ছে আমার দুঃসম্পর্কের চাচাতো ভাই। আমরা এখানে বেড়াতে এসেছিলাম, তখন জঙ্কুকের বয়স ছিল 3 আর জিমিনের ছিল 5 মাস। ওদের এত অর্থ সম্পদ দেখে লোভে পড়ে যাই আমরা। তাই জঙ্কুকের বাবার গাড়ির ব্রেক ফেল করিয়ে মেরে ফেলি আর লিসা জঙ্কুকের মাকে। জঙ্কুক ও জিমিন বেঁচে যায়, কারণ জিমিনের 25 ও জঙ্কুকের 27 বছরের আগে যদি কেউ মারা যায় তাহলে সব সম্পত্তি অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে চলে যাবে। বাবা মায়ের করুণ মৃত্যুর কথা শুনে দুই ভাই বোন কান্না করতে থাকে। আপনাদের লোভ আমাদের এতিম করে দিল, তারপর বড় করলেন, তাও কিনা সম্পত্তির লোভে। কি ক্ষতি করেছিল আমার বাবা মা? তারা একটু ধনী ছিল, এই কি তাদের অপরাধ? তোমাকে ফাঁসি হওয়া উচিত। এই ভাগিনা, লিসার অপরাধ এখনো শেষ হয়নি। ওরা টাকার জন্য তোর জীবনটাও নষ্ট করে দিয়েছিল। কি হয়েছিল বান্টু, বলো আমাদের। তাহলে শোন, ওই দিন বেগুনের বাচ্চা এসে লিসাকে বলেছিল, শুনলাম আপনাদের বড় ছেলের সাথে নাকি মিস্টার কিম সাহেবের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তাতে তোমার কি ছিঁড়া গেল শুনি? কিছু তো ছিঁড়েনি, তবে আপনারা চাইলে অনেক টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢোকাতে পারবেন। শুধুমাত্র ছোট্ট একটা অভিনয় করবেন। কিসের অভিনয়? আমি আপনার বড় ছেলে জঙ্কুকের মুখোশ পরে তের সাথে ভালোবাসার নাটক করব। আমার অপমানের প্রতিশোধ নিব ওর থেকে। ও আমাকে ভার্সিটির সবার সামনে অপমান করেছে। ও মাই গড, যদি ফেঁসে যাই? আমি আছি তো, কোনো সমস্যা হবে না। তাছাড়া আপনার ছেলে তো বিদেশে, ও আসার আগেই সব হয়ে যাবে। ওকে, ডান। ছি, কি নোংরা মানসিকতা তোদের। সামান্য টাকার জন্য 3টা জীবন এভাবে নষ্ট করে দিলি। আমারে মাফ করে দিস, জানি না হইনা চুপ থাকতে হইছে। তুই এসব কবে থেকে জানিস? তোদের তো জানি 3 বছর ধরে, তবে তোর কাহিনীটা আজকে জানতে পারলাম। এমন সময় নাম জেন ইয়ন হোপ বাংলা সিনেমার মতো পুলিশ নিয়ে হাজির হয়। পুলিশ কায়ান লিসাকে নিয়ে যায়। সুগাও যেতে চেয়েছিল, কিন্তু জিমিন তাকে যেতে দেয়নি। আদালতে নেওয়ার পর লিসা আর কাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ধন্যবাদ ছোট মা, তোমাদের জন্যই আমি আমার প্রতিশোধ নিতে পেরেছি। তে মামুনি, সব ক্রেডিট আমাকে দাও। ওই বাংলিশ বাবা আর মেয়েকে কত কষ্ট করে যে সবটা বোঝাতে হয়েছে সেটা শুধু আমিই জানি। ওকে চাচ্চু, তোমাকে পৃথিবীর সবগুলো ধন্যবাদ দিলাম। এবার খুশি তো? ধন্যবাদ লাগবে না রে মামুনি, একটু বাবা বলে ডাক, মনটা শান্তি পাবে। যাওরা রাতি খেলা দেখলে বাঁচি না। এই বুড়ি করে বুড়ি, তুই যাওরা, তোর 14 গোষ্ঠী যাওরা, তোর মা যাওরা, তোর আদি খেতে দেখলে আমি আর বাঁচি না, গা জ্বলে। যে হোক ভাই আমার, ও তোর থেকে বয়সে বড়, মুখটা বন্ধ রাখ। হ্যাঁ আফসোস, রাখলাম বন্ধ, সমস্যা নেই। দেখ ভাই, তোর বোনটা আমার ভালো লাগে। বিয়ে দিলে দে, নাহলে কিডন্যাপ করে নিয়ে বিয়ে করলাম। তোর ভয় লাগছে না আমার সামনে আমার বোনের সম্বন্ধে এমন কথা বলতে? ডরানের কি আছে? সত্যি সত্যি কিন্তু তুলে লয়ে যাবো গা। এই বিলাই, তুই দিন দিন অভদ্র হয়ে যাচ্ছিস। জিবিনকে বিয়ে দিব, তবে বিয়ে আমার লগেই দিবি, তবে তবে নাই। পাত্র আনি হাজির আছে, মা বল আলহামদুলিল্লাহ কবুল। আমি কি তোর মা লাগি শয়তান বিলাই? এই নে ঠাস। এরপর ইয়েনমিনের সাথে তেকুকেরও আবার বিয়ে হয়। এর আগে তেমন কোনো আয়োজন করা হয়নি, তবে এবার তারা পুরো জেলাকে জানিয়ে বিয়ে করেছে। টাকা থাকলে যা হয় আর কি। তো চলো ওদের বাসের ঘর, না মানে ভয়ঙ্কর ঘর থেকে উকিঝুঁকি দিয়ে আসি। বউ, আই লাভ ইউ। আই এম নট ইন্টারেস্টেড, বাট আই এম সেলেক্ট ইউর চয়েস। গুল্লি মারি তোমার নট ইন্টারেস্টেড। এখন শোনো কি বলি, তুমি বমি টমি করো না কেন? সুখাবার এখন না পাওয়ার কারণ কি? আবার আমার কষ্ট করা লাগবে নাকি? কষ্ট ছাড়া কেষ্টর আশা করলে সুখবর কেন, দুঃখের খবরও পাবেন না। আমার কষ্টের কমতি কোথায় ছিল যে কেষ্টটা এখনো মিলল না? তাহলে শুনুন, সেদিন যে আপনি ঘোড়ার মতো দৌড়ে এসে জলস্থির মতো আমার উপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছিলেন, সেটা আমি হতে দেইনি। তার মানে মাঠ ফাঁকাই ছিল, শুধু বলের অভাবে গোলটা করতে পারলাম না। হায় রে ফাটা কপাল আমার। জিমিন, তোরা বিয়ে করার পর থেকে একটা গানই মনের মধ্যে আইতাছে, কিন্তু সুরটা দিতে পারতাছি না দেখে তারা শুনাইতে পারলাম না। কষ্ট। তোর যদি কষ্ট লাগা শেষ হয়ে থাকে, তাহলে বালিশ নিয়ে সোফা ঘুমিয়ে পড়বি, আমাকে বিরক্ত করবি না। এটা কোনো কথা কইলি?
বিয়া করছি, বাসের ঘরের মধ্যে ভয়ঙ্কর রাত কাটাইতাম না? এই বিলাই, তোকে যে জেলে পাঠাইনি তার জন্য শুকরিয়া আদায় কর, না হলে এবার ডাবল মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিব। এমন করে না বউ, পাপ হইব তো। আমার সময় লাগবে সুগা ভাই। আচ্ছা, নে সময়, কিন্তু বিয়ার পরও যেহেতু তুই আমারে বাই কইছস, যদি সুযোগ পাই তাইলে তোর বাইয়ের আগে আব্বা ডাক আমি শুনমু, কথাটা মনে রাখিস। বাই। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।